1983-তে 300 টাকা কিন্তু ইটস এ হিউজ মানি। ক্যাশটা তুলে নিয়ে ব্যাংক থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরেই কিন্তু আমার টোটাল টাকাটা, যেটাই হয় খুব ব্যাড লাকিলি বলা যায় যে পিস্তল ঠেকেই টাকাটা নিয়ে গেল। সিঙ্গাপুরে তখন ভিসা লাগতো না। সো আমি ওই দিন প্ল্যান করে ওই দিনই টিকিটে ওই দিন রাত্রে ফ্লাই করি। আপনার মোবাইলে এখন কতগুলো নাম্বার সেভ করা আছে? 6 ফিগারে জব পাওয়ার পরে সে আমাকে কল করলো, স্যার আমি তো আজকে ইনক্রিমেন্ট লেটারটা পেলাম, 6 ফিগারে জব, আমি কালকে সকালে রিজাইন দাও। তখন এক বক্স রিবন, এক বক্স পেপার আর একটা ফ্লফি ডিস্ক, মানে এক বক্স ফ্লফি ডিস্কের যে প্রফিট হইতো সেটা কিন্তু আমার পুরো অফিসের 1 মাসের ভাড়াটা হয়ে যেত। তার মানে আরেকটা ব্যাংক হলে আমার বেতন হয়ে যেত। আমার টাকা লস হচ্ছে 10 লাখ টাকা। সে আমাকে যে প্রোডাক্ট দিল ওই প্রোডাক্ট সেল করে আমার প্রফিট হচ্ছে 2.1 মিলিয়ন। আপনাকে একটা দ্বীপে পাঠায় দেওয়া হলো নির্বাসনে। জাস্ট ৩টা বই নিতে পারবেন এবং ওখানে আর ইন্টারনেট অ্যাক্সেস নাই, অন্য কিছু নাই। কোন ৩টা বই আপনি এতে নিয়ে যেতে অবশ্যই চান? আমার যদি 10 লাখ টাকা যদি সেদিন চিন্তাই না হতো তাহলে আমি আজকে এই অবস্থানে আসতাম না। ড্যাফোডিল গ্রুপের নাম শুনে না এরকম শিক্ষিত মানুষ হয়তো বাংলাদেশে খুঁজেই পাওয়া যাবে না। সেটার ফাউন্ডার এবং চেয়ারম্যান সবুর ভাই আছেন আজকে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন সালাম। আছেন সবুর ভাই? আলহামদুলিল্লাহ। ড্যাফোডিল গ্রুপ যেহেতু খুবই সুপরিচিত, সো এই গ্রুপের পরিচিতি বলার তো তেমন কিছু নাই। সবুর ভাই সম্পর্কেও অলরেডি অনেকে জানেন, তার সম্পর্কে, তার লাইফ সম্পর্কে। বাট আজকে আমরা তার লাইফের যে দিকটা নিয়ে আলোচনার মধ্যে যাব সেটা তার উদ্যোক্তা জীবন। উদ্যোক্তা হিসেবে উনি যে এতগুলি প্রতিষ্ঠান করেছেন সেগুলো সম্পর্কে আমরা জানবো, কতগুলি প্রতিষ্ঠান, কত মানুষ কাজ করে। সেগুলোর গল্প, আর তার চেয়ে ইম্পোর্টেন্ট তার পেছনের গল্প, দ্যাট ইজ আমরা বাইরে থেকে সফলতাটা দেখি, বাইরে থেকে অ্যাচিভমেন্টটা দেখি। বাট ওই অ্যাচিভমেন্টটা করার জন্য ভেতরের যে মেকানিজম, ভেতরের যে স্ট্রাগল, সেখানে যেভাবে যা কিছু করতে হয় আমরা সেগুলো জানার চেষ্টা করব। যাতে আমাদের টার্গেটটা হচ্ছে আমাদের দেশে আরো যারা উদ্যোক্তা হতে চান, যাতে এই সেশনটা থেকে তাদের এনাফ ফুড ফর থট এবং এনাফ ইনগ্রেডিয়েন্টস তারা এখান থেকে পান, তাদের নিজেদের উদ্যোক্তা জীবনকে সফল করার জন্য, সার্থক করার জন্য। সেটা আমাদের প্রচেষ্টা। আর সেই সাথে আমরা একটা ঘোষণা শুরুতেই দিয়ে রাখছি। সেটা হলো যে এই টোটাল পডকাস্টটা যারা আপনারা শুনবেন তাদের জন্য এটা প্রযোজ্য যে আপনারা পুরো পডকাস্টটা শুনে আমাদের ইউটিউবের চ্যানেলের যে কমেন্ট সেকশন সেখানে এটার সামারি দিবেন, যে পুরোটা শুনে আপনি কি এখান থেকে নিতে পারলেন বা পুরো আলোচনার টোটাল সামারি কি এবং টোটাল টেকওয়ে কি। সো এখান থেকে যাদেরটা খুব সুন্দর হবে অন্তত ৩ জনকে আমরা পুরস্কৃত করব। তো এইজন্য আমরা শুরু থেকেই বলব আপনারা মনোযোগ দিয়ে যদি কথাগুলো শোনেন ডেফিনিটলি আপনাদের জন্য এটা বেনিফিশিয়াল হবে। তো আমি চলে আসি, প্রশ্নে চলে আসি। সৌর ভাই, আপনার উদ্যোক্তা জীবন তো লম্বা সময় বোধহয় পাড়ি দিয়ে ফেললো। তাও কত বছর? 34 বছর। ওকে। আমরা ১ম এ এটা বলতে চাই যে আমাদের এখন তো উদ্যোক্তাদের মধ্যে একটা ট্রেন্ড আছে, গ্লোবাল একটা ট্রেন্ড, যে খুব ইয়াং বয়সে মানুষ এন্টারপ্রেনারশিপ এ যাচ্ছে। তো সেক্ষেত্রে জাকারবার্গ টাইপের যদি আমরা চিন্তা করি ২০ এর ঘরে উদ্যোক্তা লাইফে যাচ্ছে। আর আপনি উদ্যোক্তা হিসেবে ৩৪ বছর পার করে ফেলেছেন। সো ১ম যে প্রশ্নটা আমি করতে চাই যে এটা খুব কমন কোয়েশ্চেন, যে হোয়াট ইস দ্য রাইট এইজ, মানে কোন বয়সটাতে শুরু করাটাকে রাইট মনে করেন বা কোন ক্ষেত্রে কোনটা বেশি ভালো প্রযোজ্য? কেউ মনে করে আর্লি এইজ স্টুডেন্ট থাকা অবস্থায়, কেউ মনে করে চাকরি-বাকরি কিছুদিন করব, এক্সপেরিয়েন্স হবে, তারপর হয়তো যাব। আর এই প্রশ্নটার সাথে আপনার স্টোরিটা, আপনি কখন শুরু করেছিলেন এবং ওইটা কি আপনি রাইট মনে করেন নাকি এখন কোনো ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে? এই না, অংশটুকু। না, ১ম ধন্যবাদ। আমার মনে হয় খুব চমৎকার একটা প্রশ্ন। কারণ হচ্ছে যে কোন সময়টা বা কোন বয়সে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করা উচিত, এটা কিন্তু কোনো স্পেসিফিক কোনো বয়স নেই। হু, হু, এটা কেউ ১০ বছরও করতে পারে, কেউ ১২ বছরও করতে পারে, কেউ ৫০ বছরও করতে পারে, কেউ ৮০ বছরও করতে পারে। হু, হু, ব্যাপারটা হচ্ছে রাইট, যেটাকে আমরা বলি যে রাইট ট্যাগিং। হু, হু, মানে আমার কোন সময়ে কোন স্টেপটা আমাকে নিতে হবে। আমি রাইট সময়ে যদি রাইট স্টেপটা নিতে পারি তাহলেই কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে। হু, হু, কারণ আপনি সবসময় কিন্তু, যেমন আমি যদি বলি আমি ১৯৯০ তে যখন আমি যাত্রা শুরু করি, সেই একদম প্রারম্ভিক সময়ে জানুয়ারি বা ওই সময়ে যদি আমি কম্পিউটার ব্যবসা দিয়ে শুরু না করতাম তাহলে হয়তো আমি কিন্তু এত সহজে সফলতাটা হয়তো নাও পেতে পারতাম। হ্যাঁ, হ্যাঁ। ওই সময়টা আবার খুব আরেকটা রাইট মজার আইডিয়া। ব্যাপার হচ্ছে, আজকে আপনার রকমারিতে এসে আমার কিন্তু মনে হলো আমি অনেক সময় ভুলে যাই। হুম। আমি কিন্তু ১ম শুরু করেছিলাম ড্যাফোডিল পাবলিকেশন। এটা কিন্তু আমার এতক্ষণও মনে ছিল না। আচ্ছা। কিন্তু আপনার সাথে কথা বলার পরে যখন আপনার এই পাবলিকেশনস হাউসের করলাম, তখন হঠাৎ করে আমার ক্লিক করলো হুম, যে আমিও কিন্তু ১ম ধরে নিয়েছিলাম যে আমি এটা পাবলিকেশনস দিয়ে শুরু করব। তারপর আস্তে, আস্তে পুঁজি হবে। হুম, সেই পুঁজি থেকে আমি ব্যবসা শুরু করব। তার মানে কিন্তু আমি পাবলিকেশনস দিয়ে যাত্রা শুরু ২ মাসের মাথায় বুঝে ফেললাম যে না, এটা আমার জন্য না। কারণ বিকজ ওই সময় আমার পাবলিকেশনস এক্সপেরিয়েন্স ছিল না। দেন আমার কাছে মনে হলো আমি তো যাত্রা শুরু করে দিয়েছি। হুম, হুম। I declare myself I am an entrepreneur. তখন So তো অলরেডি আপনার পড়ালেখা শেষ। হ্যাঁ, পড়ালেখা শেষ এবং আমি রেজাল্ট তখনও পাইনি। হুম, হুম, কারণ আমি আরেকটা বলব যে ইটস ভেরি পিকুলিয়ার এন্ড লট অফ পিপল মে নট অ্যাকসেপ্ট ইট অলসো, নট বিলিভ ইট অলসো, যে আমি পরীক্ষা দিয়ে তার
ওই দিন রাত্রে আমি হল লিভ করি, যেদিন আমার ভাইবা পরীক্ষা হয়। এবং আমাকে নিয়ে আমার বন্ধু বান্ধবরা অনেকে কিন্তু হাসাহাসি করছে যে এটা কি, আরে বাবা হলে লাইফটা এনজয় করো, ফুর্তি করো, তারপরে যাও না হলে। তো কারণ দ্যাটস আনটিল রেজাল্ট ইউ ক্যান স্টে ইন দ্য হল, বা দেয়ার ইজ এ লট অফ ওয়ে। আপনি কিন্তু পরীক্ষা দিয়েই হল লিভ করার কোনো স্কোপ থাকে না, দেয়ার ইজ এ প্লেন্টি অফ অপরচুনিটি লাগ। আমি কিন্তু পরীক্ষা দিয়ে বলছি নো, আই ডোন্ট লাইক টু ওয়েস্ট এনি সিঙ্গেল টাইম। তো সেদিন এবং এমনও হয়েছে যে আমার বন্ধু বান্ধব সবাই কিন্তু খুব দুষ্টামি করতো আমার সাথে, যে আচ্ছা আমি তোমার লাগেজটা আগিয়ে দিচ্ছি, আমার 5টা টাকা দিও, তুমি তো ব্যবসায়ী হবা। আমি বলেও ফেলছি যে আমি স্ট্রেট আই উইল ট্রাই টু বিকাম এ এন্টারপ্রেনার, যদি ফেল করি দেন আমি চিন্তা করবো অন্য কোথায় যাবো। তো এই জন্য আলটিমেটলি যে কথাটা আপনার কাম টু দ্য পয়েন্ট, যে আমরা আসলে বয়সটা কিন্তু ফ্যাক্টর না, ইনিশিয়েটিভ নিতে হবে রাইট টাইমে। কখন ক্লিক হয়, ক্লিক যে কোনো সময় হইতে পারে। ক্লিক কিন্তু আপনার রাস্তায় এমনও হইতে পারে যে আপনি হয়তো দেখা যাচ্ছে মানে ক্লাস 11, যেটা আমি বললাম যে আপনি 11 মানে কলেজে পড়ছেন, কিন্তু আপনার ওই সময় হঠাৎ করে কোনো একটা উদ্যোগ কিন্তু আপনার মনে হচ্ছে যে না, দিস দ্য রাইট টাইম। আপনি একটা অফার করছেন, সে আপনি একটা রকমারির একজনকে আপনি হুট করে হয়তো আপনি কোনো একটা ডিস্ট্রিক্টে কথা বলার সময় একটা ইয়াং ছেলেকে আপনার পছন্দ হলো, সে হয়তো বললো যে ভাইয়া আমার তো এই ধরনের একটা সেট আছে, আমি এখন কলেজে পড়াশোনা করছি, আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন, তো আমি কিন্তু এই টাইপের কিভাবে ব্যবসাটা শুরু করতে। আপনি তাকে বললেন যে তোমার স্পেস আছে, হ্যাঁ কোথায় আছে, এত কত স্কোয়ার ফিট, এত, তো তুমি কালকে শুরু করো, আমি তোমাকে সব কিছু দিয়ে দিচ্ছি, আমার ইকুইপমেন্ট, ফার্নিচার, সেলফ টেবল, এভরিথিং উইল গেট ইট, ইউ স্টাডি। এখন ও যদি মনে করে না ভাইয়া আমি তো কলেজটা পড়াশোনা করি, ইউনিভার্সিটি যাই, ইউনিভার্সিটি যখন যাবেন তখন কিন্তু সে হয়তো আপনার সাথে দেখা করার সুযোগ পাবে না, কথা বলার সুযোগ পাবে না, তার মানে সে কিন্তু ট্রেনটা মিস করে ফেলো। তো সেই জন্য হচ্ছে কি বয়সটা ফ্যাক্টর না, আমি যেটা মনে করি অপরচুনিটি। অপরচুনিটির যে রাইট, এটা বোঝা তো একটু ডিফিকাল্ট বোধ হয়, কারণ এখন রাইট বগিতে উঠলাম না রং বগিতে উঠলাম, এটাই রাইট টাইম কিনা, রাইট অপরচুনিটি কিনা, সেটা আসলে কিভাবে মানে শিওর হওয়া যেতে এইটার পারে? একটা দিক হচ্ছে অন্টারপ্রেনার যারা, কিছুটা রিস্ক তাদের নিতে হবে, এটার কোনো অল্টারনেট নাই। অন্টারপ্রেনার মানে কিছুটা রিস্ক তাকে নিতে হ্যাঁ, হবে। এখন ডেফিনেটলি। প্রশ্ন হচ্ছে, আমি যেটা বলি যে অনেকে বলে আমি রিস্ক নিব যদি ফেল করি, আমার হচ্ছে অন্টারপ্রেনার ফেল করা কিন্তু ফেল না। এক্সপেরিয়েন্স। অন্টারপ্রেনার ফেলটাও কিন্তু, আপনি যেই ছেলেটাকে বললাম যে আমি একটা ভার্চুয়ালি বা একটা, আপনাকে যেমন হাইপোথেটিক্যালি বললাম যে একটা ছেলের সাথে আপনার দেখা হলো, এখন সে আপনার এসএসসি পাস করে এইচএসসিতে ভর্তি হওয়ার পরে সে ব্যবসাটা শুরু করলো, 10 মাস পরে তার রিয়েলাইজ হলো সে ফেল করেছে, তো সো হোয়াট, সে কিন্তু একটু গ্যাপ মেকআপ করে দিয়ে সে কিন্তু এইচএসসিতে ভালো রেজাল্ট করবে। কারণ অন্টারপ্রেনারদের একটা মজার ব্যাপার হচ্ছে অন্টারপ্রেনার কিন্তু কুইক রিকভারি করতে পারে, কুইক ধরতে পারে, মানে পারতে হবে না তো? পারতে হবে। কারণ এটা কিন্তু আমি মনে করি, যেমন হয়তো আমি অনেক সময় নিজে রিয়েলাইজ করি না, অনেক সময় আমি লক্ষ্য করেছি যে আমি যখন ক্লাস 10-এ বা এসএসসি পরীক্ষা যখন দিচ্ছি, তখন কিন্তু আমার একটা সাবজেক্টে কিন্তু আমার পড়াশোনা ভালো করতে পারি নাই। কিন্তু আমার তখন মনে হলো আচ্ছা আমার এখন সামনে একটি মাত্র রাত্র আছে, এই একটা রাত্রের ভিতর আমাকে কভার করতে হবে, এবং আমার কাছে আমি থ্যাঙ্কস টু অলমাইটি যে আমি কিন্তু ওই এক রাত্রে কভার করে কিন্তু ওই সাবজেক্টের লেটার মার্ক পেয়েছিলাম। তো এটা আমার কাছে এখন মনে হচ্ছে দিস ইজ কল অন্টারপ্রেনার স্পিরিট। কারণ আমাকে মাথায় এসেছে যে আমাকে করতে হবে, ওভারকাম করতে হবে, কারণ আমার কালকে পরীক্ষা, আমাকে কিন্তু এখন ঘুমানো যাবে না, আই নিড টু ওভারকাম। তো এই জায়গাটাতে আমি যেটা মনে করি যে যারা উদ্যোক্তা তারা রিস্কটা তাদের নিতে হবে। এখন হ্যাঁ, রিস্কটা নিতে হবে। আমি কখন রিস্কটা নিব? রিস্কটা আমি এমন রিস্ক নিব না, বাবা আমার জমি বিক্রি করে দিয়ে আমার অস্তিত্ব শেষ করে দিয়ে আমি নিব না। আমি রিস্কটা নিব, ওকে ক্যালকুলেটিভ রিস্ক। ফাইন, আমাকে সোহাগ ভাইয়া আমাকে এই অপরচুনিটি দিতে চাচ্ছে, তো আমি করি না। আমি ফেল করলে তো আমাকে জেল জেল জুলুম দিবে না, বা আমি কোনো ওনার কোনো আর্থিক ক্ষতি করলাম না। আমি হয়তো ওনার সামনে গিয়ে বললাম ভাই আমি তো ব্যর্থ হলাম, কিন্তু এই ব্যর্থতার একটা কেস স্টাডি সে কিন্তু আবার পরবর্তীতে যখন শুরু করবে কেন সে ব্যর্থ হলো, ওইটাকে তখন কিন্তু একটা সে তাহলে এটা একটা কি বলা যায় যে অ্যাকচুয়ালি রাইট টাইমটা ঠিক ক্যালকুলেশন বা বলতে কাইন্ড অফ গাট ফিলিং থেকেই আসতে এটা হবে? অনেকটা। আমি আপনার কেসটাতেই জানতে চাই যে বাংলাদেশে যেখানে খুবই প্রথাগতভাবে মানুষজন পাস করবে তারপর চাকরিতে যাবে, সেখানে সেই ৯০ সালে যখন, এখন তো এন্টারপ্রেনার শব্দটা একটু পরিচিত, তখন তো তাও না। ওইটা কিভাবে আসলো? মানে কি ফ্যামিলি থেকে, নাকি কোথায় কি আপনাকে ড্রাইভ করলো যে ব্যবসায় যাবেন? ওয়েল এইটা দিস ইজ ট্রু যে প্রথম আমি খুব কৃতজ্ঞ আমার বাবার কাছে, কারণ আমার বাবা একজন ফেইলিউর ব্যবসায়ী ছিলেন। আচ্ছা। তো ফেইলিউর ব্যবসায়ী বলছি এই সেন্সে যে উনি কিন্তু সবসময় কিন্তু উনি ব্যবসাটা ছাড়েন নাই। উনি ব্যবসায় ফেল করতো, করার পরে আবার আরেকটা ব্যবসা শুরু করতো। আচ্ছা। তো করার পরে আবার ওইটা ফেল করলো আরেকটা, মানে আমি আমাদের জীবদ্দশায় মানে আমার মনে হয় যে আমার ইফ আই এম নট রং 5টা ব্যবসা উনি করছেন। আচ্ছা। তো এইটা ওনার সাথে তখন আমরা কিন্তু স্কুলে পড়াশোনা অবস্থায় কিন্তু আমরা 2 ভাই ওনাকে বলতাম যে আপনি একটা ব্যবসাতে স্ট্রিক্ট থাকেন, এটাতে আপনার রেপুটেশন ডেভেলপড হবে, এটা হবে সেটা হবে। তো উনি তখন একটু আমাদের সাথে স্বাভাবিক বলতেন যে এখন 7টা ছেলে মেয়েকে পড়াশোনা করতে গিয়ে আমি জানি যে হোয়াট স্ট্রাগল আই হ্যাভ টু ফেস। সো এটা তোমরা আমাকে সাজেশন দিও না, আই নিড টু ওভারকাম। তো উনি কিন্তু অলওয়েজ বিজনেসটা স্কিপ করে ফেলতেন, মানে একটা ব্যবসা এক সময় উনি করার পরে, যেমন একটা সময় দেখলেন উনি ফার্টিলাইজারে পুরো ডিস্ট্রিক্টে খুব ভালো কন্ট্রোল ওনার।
কিন্তু হঠাৎ করে দেখা গেল যে জাস্ট মাঝে মাঝে বর্ষার সময় একটা দীর্ঘমেয়াদী বর্ষা হলো, ওই বর্ষার সময় উনি বলে যে আমার ফার্টিলাইজার ব্যবসা 6 মাস যাবৎ ক্লোজ, সো আমি এটাকে ক্লোজ স্টক ক্লিয়ার করে দিয়ে আমি আরেকটা ব্যবসায় চলে যাবো, আমি ওই ব্যবসা করবো না যে ব্যবসা 6 মাস বসে থাকতে হয়। হি ইজ ইন রাইট। তো বাট কথাটা হচ্ছে কি যে আমরা তাকে বুঝাইতাম, আমরা দুই ভাই তাকে বুঝাইতাম যে না, আপনি একটা স্ট্রিক্ট করেন, একটা ব্র্যান্ডিং এ করেন। তো এইটা আমার মাথায় ঢুকলো যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন আমার হঠাৎ করে একদিন মাথায় ইন হলো যে না, লেটস ট্রাই ফার্স্ট টু বিকাম এ এন্টারপ্রেনার। যদি আমি ফেল করি তাহলে আমি অল্টারনেট অপশনগুলোতে যাব। ওকে। তো তাই ইন্সপিরেশনটা ফ্যামিলি থেকে বলা যায়। ইনভেস্টরটা কিন্তু আমি বলবো যে ফ্যামিলি থেকে আসছে, এবং কারণ কেন বারবারই বলছি যে বাবা কিন্তু ফেল করলো, আমি লক্ষ্য করছি উনি কিন্তু আবার দাঁড়াচ্ছেন, সেটাই। এবং এই দাঁড়ানোর পিছনে ওনার একটা বড় কারণ ছিল রেপুটেশন। ওনার কিন্তু উনি একটা কথা খুব রেগে বলতো, আমার কাছে কেউ একটা টাকাও পাবে না, আমি কোনো ব্যাংকের থেকে টাকা নিই না, কেউ আমার কাছে রাস্তায় 1 পয়সা পাবে না। সো ইটস মাই মানে হবি যে আমি কোন ব্যবসা করব কি না করব। তো ওটার থেকে একটা জিনিস মনে হতো যে রেপুটেশন ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং উনি অনেক সময় একটা কথা বলছিল যে দেখো, আমি আজকের এই ব্যবসাটা লস করে আমি কালকে ব্যবসাটা শুরু করছি, আমার পয়সা না থাকলেও কিন্তু আমাকে ক্রেডিটর বা আমার সাপ্লায়ার কিন্তু আমাকে ক্রেডিট দিচ্ছে, বিকজ তারা জানে যে আমি টাকাটা ব্যাক করবো। তো ওই জায়গাটা থেকে আমার কাছে একটা ধারণা আসছে যে লেটস ট্রাই। কারণ আমি লাকিলি 24 ইয়ার্সে বিশ্ববিদ্যালয়ে বের হতে পেরেছিলাম, কারণ তখন আমার কাছে মনে হলো আরো 3 বছর আছে সরকারি চাকরিতে জয়েন করার, অথবা দেশের বাইরে চলে। তো আমি ট্রাই করি না, 2-3টা বছর ট্রাই করি। যদি আমার বাবা চাইনি আমি ব্যবসা করি, কারণ যেহেতু ওনার পেইন্টার কারণে উনি চাচ্ছিল না আমি ব্যবসা করি, কিন্তু আমি ওনাকে বলছিলাম যে আমি 2টা বছর ট্রাই করি। তো 2 বছর ট্রাই করার পরে একদিন হয়তো খাবার টেবিলে বসে বাবাকে জিজ্ঞেস করছিলাম যে ডু ইউ থিঙ্ক আই শুড কন্টিনিউ? বলো অফকোর্স। আমি তো ওয়াই? বলে এখন আমি তো বুঝতে পারিনি তুমি যে এত সাকসেসফুল হয়ে যাবা। আর 2 বছরই কি আপনি এনাফ হ্যাঁ, 2 সাকসেস? বছরে বলা যায় যে অলমোস্ট আমি কম্পিউটার সাকসেস। বিজনেস থেকে? হ্যাঁ, কম্পিউটার বিজনেস থেকে। কারণ বাট আমি তখন ইনিশিয়াল পুঁজিটা কোথায় পেলেন? ওয়েল ইনিশিয়াল পুঁজিটা ছিল, আমি এটা অনেক সময় বলি যে দ্যাট ইজ অলসো ভেরি, মানে আমি মনে করি যে এটা আমার জন্য খুব রিমার্কেবল। কারণ আমি বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দেই তখন আমি, মানে আমার টার্গেট ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পাইনি। আমার যদ্দূর মনে পড়ে যে মানে খুব লেস ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো আমি পেয়েছিলাম। তো পাওয়ার কারণে তখন কিন্তু সব ইউনিভার্সিটিতে ভর্তি আমরা পরীক্ষা যেটা শেষ। দেখছি পরিসংখ্যানে বোধহয় আপনি পড়ালেখা হ্যাঁ, করছেন। হ্যাঁ, জি। তখন আমি দ্রুত জাহাঙ্গীরনগরে গেলাম, যে জাহাঙ্গীরনগরে আর মাত্র 2টা পরীক্ষা দিতে পারতাম। তখন কিন্তু সব সাবজেক্টই পরীক্ষা দেওয়া যেত। তখন আমি ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্সে গিয়ে অপরচুনিটি পেলাম। তো ইকোনমিক্সে আমার পজিশন ছিল 23, আর স্ট্যাটিস্টিক্সে আমার পজিশন ছিল 8 or 7, আমার এক্সাক্ট মনে নেই। তো আমার শখ ছিল ইকোনমিক্সে পড়বো, আমি স্ট্যাটিস্টিক্সে পড়তে চাইনি। কিন্তু আমার আবার যে টিচার ছিল উনি আমার আমার এক মানে একজন, মানে কি বলে, আমার এক রিলেটিভের মানে ফ্রেন্ড আর কি, আমার এক কাজিনের ফ্রেন্ড। তো সে আমাকে বলল, তুমি কি বোকা নাকি, তুমি ইকোনমিক্সে কেন পড়বা? আমি বলছি, আমার শখ তো ইকোনমিক্সে পড়া, যেহেতু আমি বিজনেস করার একটা প্রচ্ছন্ন ইচ্ছা আছে। বলো না, ইউ শুড স্টাডি স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্সে কিন্তু সাবসিডিয়ারি আছে ইকোনমিক্স, এবং স্ট্যাটিস্টিক্স আছে সাবসিডিয়ারি ইকোনমিক্স, তুমি ওখানে গিয়ে ইকোনমিক্সটা ভালো করে পড়ো। তো আমি বলছি, কেন আমি স্ট্যাটিস্টিক্সই পড়তে হবে? তো বলছে, তুমি এখানে 300 টাকা একটা স্কলারশিপ পাবা। আমি বলছি, মাই গড, কিভাবে? বলে টপ 10 কে বিশ্ববিদ্যালয়ে একটা স্কলারশিপ। আমি বলছি, আচ্ছা তাহলে তো মিস করা উচিত না। তো এটা আমার ভিতরে মনে, কারণ মানে 19 কি বলা যায় যে 1983 তে 300 টাকা কিন্তু ইটস এ হিউজ মানি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি তখন মনে করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো, আমি একটা স্কলারশিপ পাচ্ছি, ইটস এ ওয়ান সোর্স অফ রিকগনিশন অলসো। তো স্বাভাবিকভাবে ওইটাই ছিল মূল কারণ, মানে আমার স্কলারশিপটা, আরেকটা হলো এই যেটা বললাম। ওই টোটাল টাকাটা জমা ছিল। হ্যাঁ, এবং ওই টাকাটা আমি আবার কেন জানি তখন কিন্তু অত লং টার্ম প্ল্যান করি না, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং। ওই যে বলো না, অনেক সময় অনেক প্ল্যান করে অনেক কাজ হয় না। আমি ভাবলাম আচ্ছা, ফ্যামিলি থেকে যেই টাকাটা দেয় ডান বাম করে আমাদের চলে যায়, থাক না, টাকাটা জমা থাকো। তো এই টাকাটা আবার আমি ওই যে অনার্সে থেকে পাস করে মাস্টার্সে যখন গেলাম, তখন আবার রেজাল্ট ভালো হওয়ার কারণে ওইটা কন্টিনিউ করছে, থাকে না যে এত পেতে হবে, হ্যাঁ, হ্যাঁ। ওই কোয়ালিটিতে ওই টাকাটা কন্টিনিউ করলাম। তো কন্টিনিউ করার পর আমি টাকাটা কখনো তুলি নাই। টাকাটা তুলি নাই, যখন ব্যবসা করবো প্ল্যান করলো, তখন হঠাৎ করে আচ্ছা ব্যবসা তো করবো, তখন পুঁজি কোথায়? কারণ বাবা তো আমার সাথে এগ্রি না, আর এমনিতেও ফিনান্সিয়ালি উনি যাকে আহামরি স্ট্রং ওই সময়, আর যেহেতু উনি এগ্রি না, সুতরাং ওনার কাছে আমি কোনো হ্যাঁ, হ্যাঁ। পয়সাও পাবো না। তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা, ওই টাকাটা তো সব জমা আছে। কত ছিল তো পরিমাণটা? আমার এক্সাক্ট মনে নাই, বাট 20,000 প্লাস মাইনাস, এটা আচ্ছা। হইতে পারে সামথিং 21-22 হাজার টাকা, এক্সাক্ট মনে নাই। ওই টাকাটা ছিল আমার পুঁজি। তো স্বাভাবিকভাবে এই পুঁজির টাকা দিয়ে আমার পক্ষে কিন্তু সম্ভব না। দেন আমার একটা ফ্রেন্ড, আরেকজন ফ্রেন্ডকে খুঁজে পেলাম, যেও ব্যবসা করতে চায়। তো ওরে বললাম যে আসো, ওর নাম শাহরিয়ার আর কি। তো সে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড। তো ওরে বললাম যে, ও বলো আমারও শখ ব্যবসা করা। তো বলছে ভেরি গুড। তো সে আমাকে বললো যে এনিওয়ে, তার ইচ্ছা ছিল অনেক বড় ইনভেস্ট করার জন্য। তো আমরা 2 ফ্রেন্ড মিলে যখন যাত্রা শুরু করলাম, শুরু করার পর আমরা যখন পাবলিকেশনসে ফেল করলাম 2 মাসের পরে, এটা আমার দ্বারা হবে না। তখন শাহরিয়ার ছিল কেমিস্ট্রি। তো ও বললো, আমি তো আর অন্য কোনো ব্যবসা বুঝি না, আমি তো আমার কেমিস্ট্রি লাইনে যেতে হবে। আমি বলছি নো, আমি লাকিলি স্ট্যাটিস্টিক্সে পড়াতে আবার কম্পিউটার সায়েন্স তখন পেয়েছিলাম,
এবং ওইটাও আবার লাকিলি কম্পিউটার সায়েন্সে আমি কিন্তু হাইস্ট মার্ক পেয়েছিলাম। ইফ আই এম নট রং আমি 199 মার্ক পেয়েছিলাম। মাশাআল্লাহ। তো ওইটা আমার কাছে মনে হলো যে ওয়াই নট আই শুড স্টার্ট দ্য কম্পিউটার বিজনেস, কারণ এটা তো আমি কনফিডেন্ট, এটা তো আমি অলরেডি নিজেও শিখতে পারবো, অন্যকে শিখাইতেও পারবো। তো আমি কিন্তু ফার্স্ট কম্পিউটার ট্রেনিং সেন্টারটা দিয়ে যাত্রা শুরু করি। বাট 90 তো তখনও তো মানে উইন্ডোজ আমরা কি 95 এর না, দিকে? উইন্ডোজ ছিল না তখন, তখন ছিল হ্যাঁ, ডস, DOS ছিল ডিস্ক সেটাই। অপারেটিং সিস্টেম, হ্যাঁ, এবং হ্যাঁ। একটা ফ্লপি ডিস্ক ইন করে কম্পিউটার শুরু করতে হতো, আর একটা ফ্লপি ডিস্ক দিয়ে সেটাকে আবার রিড করতে আচ্ছা। হতো যে আমি ওয়ার্ডসটা চালাবো নাকি বাট ওটা লোটাস। তো টু আর্লি, মানে তখনও তো মার্কেটিং না, রেডি তখন না। তো মার্কেটে একদম মানে টোটালি কম্পিউটার বলা মানে বাট তাহলে মানে তখন ট্রেনিংটা কে করবে? মানে কেন মনে হলো যে ওয়েল এটা হতে তখন পারে? ট্রেনিংটা দ্যাট ওয়াজ দ্য রাইট টাইম, কারণ আমি যেটা মনে করি, কারণ হুম। তখন কিন্তু অনেকেই কিন্তু আসছে ট্রেনিং করার আচ্ছা। জন্য, কারণ যেহেতু এটা একটা প্রিলিমিনারি স্টেজের সময়, ওই সময় অনেকেই ট্রেনিং, এবং ট্রেনিং থেকে কিন্তু আমার পুঁজিটা আসে, আসলে হ্যাঁ, মূল হ্যাঁ। পুঁজিটা আমি কিন্তু, তখন তো ইনভেস্টমেন্ট অত হ্যাঁ, বেশি আমার লাগে অত না। ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়নি। এই টাকাটা ছিল আমার ফ্রেন্ড দুইজনের মিলে, হুম, আমাদের 2টা কম্পিউটার, আর তখনকার কম্পিউটার তো হার্ড ড্রাইভ ছিল না, কিছুই ছিল না, তখন ছিল শুধু র্যাম, আর ছিল একটা মাদারবোর্ড, আর ছিল 2টা ফ্লপি ড্রাইভ, কারণ হুম, ফ্লপি ড্রাইভটা দিয়ে আপনাকে রিবুট করে হুম, এটাকে শুরু করতে হতো। হুম, 2টা আমার যদ্দূর মনে পড়ে তৎকালীন সম্ভবত 26 বা 28 হাজার টাকা করে হবে। 2টা যেটাকে বলে বেয়ার বোন 2টা পিসি, ওটা হুম, কিনে নিয়ে এসে আমরা এটা ট্রেনিংটা শুরু করলাম 2টা পিসি দিয়ে, হুম, এবং ওখান থেকে এবং যেখান থেকে নিয়ে আসলাম পরবর্তীতে কিন্তু একটু ব্যবসা ভালো হওয়ার পরে ওনার কাছ থেকে কিছু ক্রেডিট ফ্যাসিলিটি পেয়েছিলাম। আচ্ছা। আর একইভাবে ব্যবসা কিছুটা যখন ট্রেনিং আমরা আগানোর পরে কিন্তু একটা পর্যায়ে দেখলাম যে না, খুব ভালো হচ্ছে না, কারণ যেই পরিমাণ খরচ, বাসা ভাড়া সব কিছু দিয়ে, স্টাফ খরচ দিয়ে, আর আমার ফ্রেন্ডটা আলটিমেটলি বেচারা কম্পিউটার জানতো না, হুম, তো যে জন্য সে কন্ট্রিবিউট করতে পারতো না। এখন আমি একা হচ্ছে কি ট্রেনিং করাই, শিখাই, আমাকেই সব কিছু দেখতে হয়। তো একটা পর্যায়ে ইনভেস্টমেন্ট আরো বাড়ানোর জন্য আমরা বিপদে পড়ে গেলাম। এখন আমি যখন ক্রেডিট ফ্যাসিলিটি চাইলাম আরেকটা কোম্পানির কাছে, সে বলল যে আমি তোমাকে ক্রেডিট দিতে পারি কিন্তু কোম্পানিকে না। হুম, আমি আচ্ছা ঠিক আছে, আমাকেই দাও। তো এনিওয়ে আমি গ্যারান্টি নিয়ে করার পরে এক পর্যায়ে মনে হলো যে আমরা খুব ভালো করতে পারবো না এইভাবে ট্রেনিং করে, আমাকে আলটিমেটলি যেতে হবে অ্যাসেম্বলিং এ, কারণ এই দ্যাট ইজ ওই যেটা বললাম যে রাইট টাইমে রাইট ক্লিক, হুম, আমাকে যেতে হবে অ্যাসেম্বলিং এ। তো অ্যাসেম্বলি যেতে হলে আমাকে কম্পিউটার ইম্পোর্ট করতে আই নিড ফান্ড। তখন আমার ফ্রেন্ড বলল যে না, আমি আর ইনভেস্ট করতে পারবো না। তো হুম, দেন আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসলাম যে ঠিক আছে, তোমার যে ইনভেস্টমেন্টটা হয়েছে আমি পুরো ইনভেস্টমেন্টটা তোমাকে ফেরত দিচ্ছি, এবং যেটা মার্কেট ভ্যালু আছে সেটাও তোমাকে আমি ফেরত দিয়ে দিচ্ছি। তখন ও প্ল্যান ছিল দেশের বাইরে চলে যাবে। হুম, তো আমার যতদূর মনে পড়ে তার ইনভেস্টমেন্ট ছিল সম্ভবত 24 বা 25 হাজার টাকা। তাকে আমি যখন ফেজ দিই তখন মনে হয় 76,000 টাকা তাকে আমি পে করতে পারছিলাম। হুম, তো আই থিংক হি ওয়াজ ভেরি হ্যাপি ইন দ্যাট টাইম, কারণ আসলে হুম, সেও তো জানতো না হ্যাঁ, হ্যাঁ। একসময় যে এই ড্যাফোডিল আজকের অবস্থানে আসবে। হয়তো সে এখনো বলে তুমি আমাকে ছেড়ে দিলা কেন? আচ্ছা। তো যাই হোক, তো হুম, এটা আমি যখন একা দায়িত্বটা নিলাম হুম, তখন আমি একটা গেম চেঞ্জিং, আমি মনে করি কিছু গেম চেঞ্জিং ইনিশিয়েটিভ আমি নেই। তার একটা হচ্ছে যে স্বাভাবিকভাবে আমি আমার নেটওয়ার্ক থেকে, মনে করেন যে হয়তো আপনি ব্যবসা শুরু করছেন, আমি আপনাকে বললাম আপনি একটা কম্পিউটার কিনবেন, আমি তো ইম্পোর্ট করছি, আপনি আমাকে পুরো টাকাটা অ্যাডভান্স দিয়ে দেন। তো হয়তো দেখা গেল 80%, কেউ 70%, কেউ হয়তো 50%, বাট এভাবে উনারা কিন্তু, কি আপনার পরিচিত মানুষ ছিল? হ্যাঁ, আমার পরিচিত সার্কেল থেকে। আমি আচ্ছা। আমার পরিচিত সার্কেলটার কাছেই কিন্তু ১ম গিয়েছি। এটা কেন আমি মনে করি এরা এই সবাই, সার্কেলটা কি স্টুডেন্ট লাইফ থেকে আপনি তৈরি এটা করা আমি শুরু কিন্তু করেছেন? এটা কিন্তু নিজের অজান্তেই স্টুডেন্ট লাইফে হচ্ছে। যেই কারণে আমি আচ্ছা। কি সব ইয়াং পিপলকে বা স্টুডেন্টদেরকে আমি বলি যে হুম, এবার পড়াশোনা করা অবস্থায় তোমার ফ্রেন্ড সার্কেল যদি ভালো থাকে, তুমি যদি সেখানে হুম, কনফিডেন্স ডেভেলপ করতে পারো, এটা ব্যবসায়িক লাইফে আসলে কিন্তু আনবিলিভেবল উপকার পাওয়া যায়, হুম, হুম, এবং যেটা আমি পেয়েছি। হুম, কারণ আমি কিন্তু বলব যে কিছু, কিছু বন্ধুদের কাছ থেকে আমি এইভাবেও নিছি, যেমন আমার একটা ফ্রেন্ড আছে, এখন সে ডিউক ইউনিভার্সিটিতে। তো আমি তাকে সেদিনও বললাম, "তোমার কি মনে আছে তোমার কাছে আমি ৳২,০০০ নিয়েছিলাম?" কয়, "হ্যাঁ, মনে আছে পুরো। আমি টাকাটা ফেরত দিছিলাম মনে আছে?" কয়, "হ্যাঁ, তুমি টাকা ফেরত দিছো।" হুম, তো এটা হয় কি যে যখন আমি হয়তো আমার ওই ফ্রেন্ডকে বলছি তুমি কত দিতে হবে, বলে আমি ৳২,০০০ বেশি দিতে হবে, ৳২,০০০ দাও। হুম, এভাবে কিন্তু আমি অনেক ফ্রেন্ডদের কাছে টাকা ধার নিয়েছি, আবার হুম, অনেকের কাছে অ্যাডভান্স বিক্রি করেছি। হুম। এইভাবে কিন্তু বিভিন্নভাবে কিন্তু আমি যেটাকে বলি, যেটাকে এখন বলে ক্রাউড ফান্ড। ক্রাউড ফান্ডিং। তখন তো ক্রাউড ফান্ড ছিল না। হ্যাঁ, বাট আমি এখন বুঝতেছি যে তখন কিন্তু আমি নিজের অজান্তেই ক্রাউড ফান্ড হ্যাঁ। মেইনটেইন করছি। আবার আরেকটা কাজ করেছি কি তখন, যেমন যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা অবস্থায় সিনিয়র জুনিয়র সবার সাথে ভালো সম্পর্ক মেইনটেইন করছি, তখন আমার সিনিয়ররা কোন, কোন ভালো, ভালো ব্যাংকে তারা আছে। কারণ ব্যাংকগুলোই তখন ১ম কম্পিউটারাইজ করে। হুম, 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 কারণ 90 তে কিন্তু ১ম কম্পিউটারগুলো ব্যাংকগুলা করে। হুম, হুম। তো ব্যাংকগুলোতে কিন্তু একটা ফ্লপি ডিস্ক, ১ বক্স পেপার, আর ১ বক্স ফ্লপি ডিস্ক, আর একটা রিবন। এটা কমন। মাসে তাদের ২ টা ৩ টা লাগবেই। লাগবেই। ডিপেন্ড অন দ্য ব্যাংকের সাইজ। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু তখন এই বড় ভাইদের ধন্না দেই, এবং আমার মনে আছে রফিক ভাই, যার বড় ভাই আজকে হয়তো আমাদের কি বলে ওয়াসার এমডি তাসকিন সাহেব, ওনার ছোট ভাই, ও কিন্তু আমার বড় ভাই ছিল ইউনিভার্সিটি। সে তখন আইএফআইসি ব্যাংকের আইটিতে আছে। তার কাছে গিয়ে বলল, রফিক ভাই আমাকে হেল্প, এই তুমি কম্পিউটার ব্যবসা করো? হ্যাঁ। আচ্ছা তোমার কি করতে হবে? আমি বলছি, আমাকে এইভাবে আপনার এই ব্রাঞ্চে যত হুম, কম্পিউটার যা লাগবে আমার কাছে নিতে হবে। তো উনি কিন্তু এক বাক্যে বলল যে আরে অবশ্যই দিয়ে দিব। তো হুম, এইভাবে কিন্তু আমি
ইউনিভার্সিটিতে যে গুডউইলটা তৈরি করেছিলাম সেটার কিন্তু আমি ফসল আমি নিতে পারছি। এবং তখন কিন্তু বলবো ইটস এ ভেরি ফানি যে তখন এক বক্স রিবন, এক বক্স পেপার আর একটা ফ্লফি ডিস্ক, মানে এক বক্স ফ্লফি ডিস্কের যে প্রফিট হইতো সেটা কিন্তু আমার পুরো অফিসের 1 মাসের বেতন, মানে ভাড়াটা হয়ে যেত আর তাই কি। না? তার মানে আরেকটা ব্যাংক হলে আমার বেতন হয়ে যেত। হুম, তার মানে টু মাচ, কারণ এক বক্স পেপারের তখনকার প্রাইস ছিল, আমি যদি রং না হই, 4,000 থেকে 5,000 টাকা যাবে, প্রফিট মার্জিনই থাকতো 1 থেকে 1,500 টাকা। মানে প্রফিট মার্জিনটা তখন খুব বেশি ছিল। আমি যে ভালো ছিল। অফিসটা ভাড়া নিয়েছিলাম সেটার কিন্তু ভাড়া ছিল মাত্র 2,800, যদি সেম অফিসের 2.5 লক্ষ টাকা ভাড়া। হুম, তো এখন প্রশ্ন হলো যে ওই অফিসটা যখন আমি ভাড়া নিই, এটা ছিল একটা হাউজিং, উনি ভাড়া পেত 2,000 টাকা, আমাকে দিল 2,800 টাকা, হি ইজ ভেরি হ্যাপি, হুম, হুম। তাই না? তো এখন ওইভাবেই কিন্তু যেটা হচ্ছে যে আলটিমেটলি ওই যেটা বললাম যে ক্লিক করাটা কিন্তু বিভিন্ন স্টেপগুলোকে নিয়েই হয়। কারণ আপনি যখন ব্যবসাটা শুরু না করতেন তাহলে আমার এই ক্লিকটা হইতো না। হ্যাঁ, হ্যাঁ। আবার ক্লিকটা যদি আমার ঠিক মতো না হতো তাহলে ফান্ডটা আমি ম্যানেজ করতে তাহলে আমি পারতাম। কিন্তু যেটা বুঝতে পারতেছি সাবকন্সিয়াসলি আপনার প্রিপারেশন আসলে ওয়াজ গোইং অন বিকজ এই যে মানুষজন হয়তো সচেতন ভাবে না, করেন নাই অত সচেতন ছিলাম বাট না। অবচেতন ভাবে হয়ে গেছে যে মানুষের সাথে কানেকশন। আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, মানুষের কাছে প্রশ্নটা অবান্তর লাগতে পারে। আই উইল কানেক্ট। আপনার মোবাইলে এখন কতগুলো নাম্বার সেভ করা আছে? ওয়েল, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, কারণ শুধু নাম্বার সেভ করা না, আমি আমার লাইফে সোফার যত লোকের সাথে যখনই মিট করছি অলমোস্ট আমি বলবো যে 1990 পরে মিস হয়নি। হ্যাঁ, 1990 আগে তো আপনি জানেন যে ডায়েরিতে ছিল, হুম, সেটা ছিল না। কিন্তু 1990 পরে কিন্তু আমি যত কন্টাক্ট, হুম, হুম, মানে সোফার হয়তো আমার মোবাইল চেঞ্জ করতে গেলে মাঝে মধ্যে আপনি দ্যাট 0.5%, 0.2% এরর হয় কিছু ডেটা। এর বাইরে আমার মোবাইলে সব ডেটা আছে। সো এর নাম্বার 1 লক্ষের নিচে না। দর্শক আমি এই প্রশ্নটা ইনটেনশনালি করেছি কারণ সৌর ভাইয়ের সাথে আমার এর আগে লাস্ট যখন দেখা হয়েছিল বেশ কিছুদিন আগে, না দেখা তো মাঝখানে আরো কয়েকবার হয়েছে, তখন ৮০,০০০-এর উপর নাম্বার ওনার মোবাইলে সেভ করা ছিল। আমি বহুত মানুষকে জিজ্ঞেস করছি যে ভাই আপনি বলেন দেখি যে একটা লোকের কাছে অনেক নাম্বার সেভ করে কত হইতে পারে? মোস্ট যে গেস করছে সে বলছে ২০,০০০, এর বেশি চিন্তাই করতে পারে না। তো ওই অংশটার পরে আমরা যাই যে নেটওয়ার্কিং অ্যান্ড ফান্ডিং। এই জায়গাটা আমি আরেকটু বলতে চাই যে মোস্ট অফ দ্যা এন্টারপ্রেনিউর যারা এখন তো তাও ভিসি ফান্ড আছে, তাই না? আগে তো একটা ওরকম সুযোগও ছিল না। সো মোস্ট অফ দ্যা মানুষের ভিসি ফান্ড থাকলেও আবার যে সবাইকে দেওয়ার জন্য তারা বসে আছে তাও তো না, আমাকে তো কোয়ালিফাইড হইতে হবে। বাট একটা সময় এবং লম্বা একটা সময় ধরেই মানুষের এটা কমপ্লেইন যে, "ভাই আমার তো অনেক আইডিয়া আছে, বাট নো ওয়ান ইজ ফান্ডিং মি।" ফান্ডটাই সমস্যা। তাদের চ্যালেঞ্জ জিজ্ঞেস করলে মোস্টলি বলবে ফান্ড। সেখানে আপনি নিজের নেটওয়ার্কের ভিতরেই ফান্ডটাকে ম্যানেজ করে ফেলেছিলেন। আর এই যে যারা বলতেছে ভাই ফান্ড নাই, ক্রাইসিস অ্যান্ড মানুষের কাছে চাইলে টাকা পাওয়া যাচ্ছে না। এটি কি তার পরিস্থিতির সমস্যা না এটা তারই সমস্যা? না, এটা আমার কাছে মনে হয় যে অনেকগুলো সমস্যা। ১ম কথা হচ্ছে যে আপনাকে কিন্তু আপনি যখন যেখানে চলাচল করবেন, ফ্যামিলির কথা বলি, বন্ধু-বান্ধব কথা বলি, আপনার কিন্তু একজন উদ্যোক্তা হিসেবে আপনার কনফিডেন্সটা ডেভেলপ করতে হবে। তাদেরকে হুম, ট্রাস্ট করতে হবে যে না, হুম, হুম, সোহাগ ইজ রিয়েলি কনফিডেন্ট। সে আর যাই হোক, সে যদি প্রবলেমেও পড়ে সে কিন্তু আমার টাকাটাকে ব্যাক করে দিবে। এই কনফিডেন্সটা কিন্তু একটা বড় রকমের কিন্তু একটা, আমি মনে করি এর থেকে বড় হুম, পুঁজি আর নাই। তো এটা কিন্তু আমি মনে করি যে আমি বিশ্ববিদ্যালয় জীবনে যেটা আমি অর্জন করে আসছি। হুম, হুম, কারণ আমার কাছে কোনো বন্ধু-বান্ধব কোনোদিন বলতে পারবে না যে কারো কাছ থেকে আমি ৫ টি টাকা নিয়ে তাকে আমি ফেরত দেইনি। সো এটা হচ্ছে ১ নাম্বার। ২য় কথা হচ্ছে যে আপনি প্রত্যেকটা লোককে রিকগনাইজ করছেন কিনা। মানুষ কিন্তু আপনার কাছ থেকে কিন্তু অনেক কিছু চাবে না। আপনি ব্যক্তিগতভাবে যখন বাজারে হুম, যান, তখন কিন্তু মানুষ কিন্তু আপনার কাছ থেকে অর্থ চাবে না। মানুষ চাবে আপনি তাকে সম্মান দিচ্ছেন কিনা। হুম, হুম, বা আপনাকে রিকগনাইজ করতে পারছেন কিনা বা রিকল হুম, করতে পারছেন কিনা। এটাও কিন্তু আমি মনে করি অবচেতন মনে হইলেও এগুলো কিন্তু কিছুটা ফ্যামিলি থেকেও কিন্তু কিছুটা আমি মানুষ বলব। লার্ন যেমন করে। আমি যেমন হয়তো বলি ব্যবসাটা আমি বাবার কাছ থেকে শিখছি। আচরণটা কিন্তু আবার আমি মায়ের কাছ থেকে শিখছি। আচ্ছা। যে আচরণটা কিভাবে মায়ের কাছে শিখছি সেটা কিন্তু ছোটকাল থেকেই মা একটা কথা সবসময় আমাকে বলতো, আমাদেরকে ভাই-বোনদেরকে বলতো যে পেশেন্স, যে তোমরা একটু ধৈর্য ধরো। তুমি হয়তো ভাবছো আজকে তুমি এটা হারাচ্ছ। কালকে তোমার জন্য কিন্তু সৃষ্টিকর্তা বা আল্লাহ পাক এমন কিছু রাখছে তুমি তো জানো না। তো এত অধৈর্য হচ্ছ কেন? তো এটা কিন্তু ওনার এই ডায়ালগটা কিন্তু ছোটকাল থেকে উনি খুব সিরিয়াসলি আমাদের কিন্তু মোটিভেট করতো। 1992 তে যখন একটু ভালো করছিলাম তখন কিন্তু আমার সমস্ত অর্থ কিন্তু আমার ছিনতাই হয়ে গেল। যেটা সমস্ত আমি তো একবারে কিভাবে? একেবারে ক্যাশ টাকা আমি নিয়ে আমি যাব। কারণ ক্যাশ টাকা পাঠাবো, কারণ আমি গুডস আনবো, ইম্পোর্ট করব। সুতরাং টাকাটা ক্যাশ তুলে নিলাম। ক্যাশটা তুলে নিয়ে ব্যাংক থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরেই কিন্তু আমার টোটাল টাকাটা যেটাই হয় খুব ব্যাড লাকিলি বলা যায় যে পিস্তল ঠেকেই টাকাটা নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পর কিন্তু আমার কিন্তু ব্যাংকে আর কোনো টাকা নেই। কারণ আমি সব ক্যাশ টাকাটা তুলে নিছি। তো তখন কিন্তু আমার একটা যে আমি তো পুরো রাত্রে ঘুমাইছি। ভাবলাম যে আমার দ্বারা তো আর হবে না, আমি তো শেষ। তো এনিওয়ে আমার কাছে একটা জিনিস হঠাৎ করে ভোর রাত্রে বা সকালবেলা মনে হলো যে হোয়াট আই লস্ট? মানি? আমার কি রেপুটেশন লস হইছে? না।
আমি যে এতদিন নেটওয়ার্ক ডেভেলপ করলাম সেটা লস হয়েছে না, আমি তো একটা কনফিডেন্স এবং ট্রাস্ট ডেভেলপ করছি সাপ্লায়ারে, সেটা কি নষ্ট হয়েছে না? তাহলে আলটিমেটলি নষ্ট হলো কি মানি, এটা কি, এটা টাকা, এটা কাগজ, হুম, হুম, আমার তো অন্য কিছু চাই না, আমার তো ব্যবসা তো আছে। হুম, হুম, রাস্তা নামলে কি কেউ আমার কলার ধরবে যে এই বেটা আমার টাকা দিচ্ছিস না কেন? না, কেউ তো ধরবে না। টাকাটা কার? টাকাটা তো আমারই। তাহলে তো কারো কোনো পাওনা দেনা নাই। তো এত মন খারাপ হচ্ছে কেন? তো এটা আবার হলো, আবারও তো যাই হোক টাকা তো আবারও হলো যে না, নিজেকে নিজে হুম, অনেকক্ষণ নিজের সাথে নিজে যুদ্ধ করলাম। যুদ্ধ করার পরে একটা সময় রিয়ালাইজ হলো না, আমি সম্ভবত এটা আমার একটা পরীক্ষা। আমি দাঁড়াইতে পারি কিনা হুম, হুম, বা কোনো কিছু, এইটা তো সারা জীবনই হবে। আজকে এমন হইলো 92 তে, এটা তো আমার সারা জীবনে আমাকে এই চ্যালেঞ্জ ফেস করতে হবে। সো হুম, আমাকে অ্যাবসর্ব করতে হবে। এটা ভাবার পরে হঠাৎ করে মাথায় আসলো, আচ্ছা আমি তো সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করি। তো একটা কাজ করি না যে তখন তো কি বলে সেই ডায়াল ফোনটা দিলাম অফিসে, গিয়ে ফোনটা দিয়ে বললাম ট্রাভেল এজেন্সি আমাকে একটা টিকেট দিবা? তো বললো আপনি তো সবসময় ক্যাশ টাকা দিয়ে নেন, আমরা তো আসলে আপনি তো বাকি নেন। ভাই আমি পয়সা দিতে পারবো না। আর সিঙ্গাপুরে তখন ভিসা লাগতো না। সো আমি ওই দিন প্ল্যান করে ওই দিনই টিকেটে ওই দিন রাত্রে ফ্লাই করি। ফ্লাই করে ভাবলাম যে লেটস সি, আমি তো যাদের কাছে সাপ্লায়ার থেকে আনি দেখি না ওদের কাছে তো সিম্পিথি পেতেও পারি। গিয়েই ওদের একজনকে, তাইওয়ানিজ আরকি, তাকে বললাম যে ওর নাম ছিল উইলি। উইলি আমি তো আমার এই কাহিনী। তো বলল তুমি রাত্রে আসো ইয়েতে ওই মেরিনা বেতে, ওখানে আমরা ডিনার করব। তো ডিনার করতে গিয়ে ওরা যেটা হয়, ওরা তো একটু ড্রিংকস করে। আমি স্বাভাবিকভাবেই আল্লাহর কাছে শুকরিয়া যে আগে থেকে কেয়ারফুল। ওরাও জানে আমি ড্রিংক করি না। তো ও ড্রিংক করতেছে, আমি ওর বললাম যে তুমি আমার কাহিনীটা শুনো। বলো। আমি বললাম যে এই ব্যাপার, আমি সব টাকা লস করে ফেলছি, আমাকে তুমি একটু ক্রেডিট দিতে হবে। ও বলে কোনো অসুবিধা নেই, তুমি পাবা, কত চাও? তা আমি বললাম যে তুমি এখন তো মনে হয় তোমার মাথা ঠিক নাই। কয় নো আই এম ওকে। আমি যে নো। তো আমি বললাম যে, "তুমি সকালে অফিসে আসবে।" কয়, "আচ্ছা ঠিক আছে, সকালে অফিসে আসো।" তো সকালে অফিসে যেয়ে বলার পরে আমি বলছি, "কালকে তোমার মাথা ঠিক ছিল না?" কয়, "না, আমার মাথা ঠিক ছিল। তুমি আমার কাছে ক্রেডিট ফ্যাসিলিটি চেয়েছো, তাই না?" তো আমি বলছি, "হ্যাঁ।" "তো তুমি কি আমাকে ট্রাস্ট করো?" বললো, "হ্যাঁ, আমি তোমাকে ট্রাস্ট করি।" "তো তুমি কত চাও?" আমি বলি, "তুমি আমাকে কত দিতে পারবা?" বললো, "আপ টু ইউ।" তো আমার টাকা লস হয়েছে ৳১০,০০,০০০। সে আমাকে যেই প্রোডাক্ট দিল, ওই প্রোডাক্ট সেল করে আমার প্রফিট হচ্ছে 2.1 মিলিয়ন এবং তাও ২৬ দিনের সম্ভবত। তো এখন দেখেন, আমার যদি ৳১০,০০,০০০ যদি সেদিন ছিনতাই না হইতো, তাহলে আমি আজকে এই অবস্থানে আসতাম না। কারণ কেন? আমার পন হুম, ২৬ দিনের মাথায় প্রফিট হলো 2.1 মিলিয়ন মানে ৳২১,০০,০০০। এই ৳২১,০০,০০০ দিয়ে আমি ১ম ভাবলাম জীবনে মানুষের কিছু শখ থাকে না? আমারও তখন একটা শখ ছিল। তখন ঢাকায় টাউনে স্কাইরুপ গাড়িগুলা সবাই চলত। সবাই মানে যাদের এফোর্ড হুম, করার হুম, হুম, ক্যাপাবিলিটি। তো আমার খুব শখ ছিল কোনদিন যদি পয়সা হয়, তাহলে এই গাড়িটা কিনব। তো এখন টাকা হওয়ার পরেই ১ম জানলাম এই গাড়িটার প্রাইস কত? বলে ৳১২-১৩ লাখ। এটা পোর্ট থেকে যদি কিনা, ঢাকা থেকে হুম, কিনলে একটু বেশি হবে। চলে গেলাম পোর্টে। গিয়া পোর্ট থেকে একজনকে ক্যাশ টাকা দিয়ে ১১ লাখ বা ১২ লাখ টাকা দিয়ে গাড়িটা কিনে নিলাম। কেমন? কিনে আমি ভাবলাম যে আমার এখন একটা প্ল্যান হলো একটা শোরুম নিবো। তখন শোরুমে কলাবাগান অ্যাডভান্স করলাম। এখন তখন কিন্তু আমার ব্যাংকে ক্যাশ ডিপোজিট হচ্ছে 45 or 50 লাখ টাকা। মানে যেটা সলিড পড়ে আছে। যে টাকাটা আমি সুপার স্টোরে কাজে লাগালাম। এখন আমার বন্ধুরা কিন্তু অনেকেই আমাকে বুদ্ধি দিল যে, "তুমি এইটা ৳৫,০০,০০০ করে পান্থপথে জায়গা কিনতে পারবা। ৮ কাঠার একটা জায়গা ৫,৪০ কিনে ফেলো।" শেলটেকের যে বিল্ডিংটা, এই জায়গাটা তখন ৮ কাঠা বা ১০ কাঠা আমার এক্সাক্ট মনে নাই। আচ্ছা। বলল যে, "এই জায়গাটা কিনে ওটা তখন খালি।" আমার মাথায় আসলো যে আমি তো একজন ব্যবসায়ী। আমি যদি জায়গাটা কিনে ফেলি তাহলে আমার টাকাটা ইনভেস্ট হয়ে গেল এবং এই টাকার হুম, পিছনে আবার লোন নাও, বাড়ি বানাও, আমার লাইফটা শেষ হয়ে যাবে। না রে ভাই, আমি ব্যবসায়ী করি। হুম, হুম, তো ব্যবসা করতে এসে কলাবাগান সুপারস্টোর যখন ডেকোরেশন করতে গেলাম, তখন ভাবলাম যে ১ম একজন প্রফেশনাল, সেই আমলে 94 এ একজন প্রফেশনাল আর্কিটেক্ট, বুয়েটের একটা ছাত্র, যে এখন অনেক বড় আর্কিটেক্ট, আমি তার নাম বলতে চাই না। মানে তাকে আমি তখন, সে ফাইনাল ইয়ারের ছাত্র। তাকে বললাম, সে আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড। তাকে বললাম যে, "তুমি আমার এটা ডিজাইন করে দাও।" এবং বেচারা আর্কিটেক্ট তো আপনি জানেনই যে আর্কিটেক্টরা কিন্তু তাদের কিছু প্যাটার্ন আছে। তারা কিন্তু এটা ভালো কাজ করতে গিয়ে তারা কিন্তু খুব একটা পয়সার দিকে তাকায় না। এখন আমার ওই শোরুম ডেকোরেশনের পিছনে চলে গেল প্রায় 50 লাখ টাকা। তারপরে তো সেখানে হুম, অ্যাডভান্সের টাকা এটা মিলিয়ে অলরেডি আমি আবার ব্যাংকরাপ্ট। মানে ব্যাংকরাপ্ট না, মানে ফাইন্যান্সিয়ালি হুম, আমি ফিনিশ হয়ে গেলাম। এখন শোরুম তো খুব সুন্দর হইলো। কিন্তু পুঁজি তো আমার নাই। তো আমি এখন আবার কি ওদের কাছে ক্রেডিট ফ্যাসিলিটি চাইতে যাব? তখন আবার ভাবলাম, আচ্ছা আমি এত সুন্দর একটা শোরুম করলাম। সো আমার তো মার্কেট রেপুটেশন হাই। সো লেটস ট্রাই এবার লোকালি সবাইরে ফোন করলাম। যারা হুম, আছে। আমি সব কোম্পানি, ইভেন ফ্লোরা, আমার মনে হচ্ছে আফতাব ভাইয়ের কোম্পানি, তারপরে জ্যান অ্যাসোসিয়েট, এটা তো এখনো আছে। হুম, হুম, মানে এরাই এই ৩-৪ জনই ঢাকায় মোটামুটি তখন ফ্লোরা, এনিওয়ে আরো কয়েকটা ফার্ম ছিল, ওরা নাই হুম, এখন। ইনফোটেক ছিল, সাদুল্লাহ ভাই, ওনারা নাই। এগুলো বিগ কোম্পানিগুলোকে আমি বললাম
ভাই আমার শোরুমে একদিন এক কাপ চা খেতে আসেন। সবাই এসে বলে, আরে ওয়া, তুমি তো ফ্যান্টাস্টিক কাজ করো, এত সাহস তুমি কিভাবে করলা? আমাদের সাহস তো করে ফেলছি, আমাদের প্রোডাক্ট নাই, কারণ প্রোডাক্ট আমরা দিব, উই ট্রাস্ট ইউ। এবং বিলিভ ইট, পরের দিন একদিনে আমার পুরো শোরুমে ডিসপ্লে হয়ে গেল সবার, কারণ তখন তো ডিসপ্লে ছিল না, সবাই তো ইম্পোর্ট করে এনে গোডাউনে রাখতো, গোডাউন থেকে তখন সবাই কিন্তু আমাকে প্রোডাক্টটা দিয়ে দিল। দেন আমি অফিসিয়ালি ওপেন করলাম, এবং আমার এক এক দিনের যে সেল ছিল, সেই সেলে কোনো দিনে আমার একদিনই নেট প্রফিট হইতো আমার 10 লাখ টাকা। মানে আমি রাত্রবেলা যখন হিসাব করতাম, আই এনজয় যে কত সেল হয়েছে স্যার আজকে, এত কত, ক্যালকুলেটর চাপ দিয়ে দেখতাম যে আমার নেট প্রফিট প্রতিদিন না, অফকোর্স মানে হিউজ প্রফিট করতাম আমি। এবং দেখেন এখানে কিন্তু বিনা পুঁজিতে, কারণ বিনা পুঁজিতেই কিন্তু করতাম, তার কারণ হচ্ছে আমি তো প্রোডাক্টটা তাদের কাছে রিপ্লেস করতাম। এবং আরেকটা উদাহরণ দেই, এই কোম্পানিটা মনে হয় এখনো আছে, আমি মানে অনেক সময় বলি যে এলিফ্যান্ট রোডে একটা কোম্পানি, আমার মনে হয় এখনো সে ব্যবসা করে, বাট ডেফিনেটলি হয়তো বেচারা খুব ভালো করতে পারে নাই। তো সে একটা শোরুম ওপেন করবে, তখন আমাকে বললো যে ভাই, ইতিমধ্যে আমি কিন্তু বাংলাদেশ কম্পিউটার সমিতির জয়েন্ট সেক্রেটারি হয়ে গেলাম, স্বাভাবিকভাবে আমার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হচ্ছে। তো সে বললো আমার শোরুমটা আপনি একটা ফিতা কাটবেন, আমি একটা শোরুম ওপেন করতেছি। ঠিক আছে, তার শোরুমটা ওপেন করতে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে সে ফ্ল্যাট বেড, তখন বাংলাদেশের প্রথম ফ্ল্যাট বেড স্ক্যানার সে নিয়ে আসছে, 2টা স্ক্যানার। তো আমি বললাম যে তুমি ফ্ল্যাট বেড স্ক্যানে তো সাহস করে নিয়ে, বলে ভাই একটু নতুন নামছে তো ভাবলাম যে নিয়ে যায়, এনে তো বিপদে পড়ছে। আমি কি বিপদে পড়ছে? বলে কেউ তো নিচ্ছে না। আমি তো আনলাম আরো 15-16 দিন আগে, অনেক জায়গায় অফার করছি, কিন্তু এটা তো কেউ নিচ্ছে না, একটু কস্টলি। তো আমি বললাম যে তখন তো আমার গাড়ি আছে, তুমি আমার গাড়িতে উঠিয়ে দাও, ইনভয়েসটা কালকে পাঠিয়ে দিও। তো আমি একটা রাফ একটা আইডিয়া নিলাম কত, তো সে আমাকে তখন বললো যে অ্যারাউন্ড 35-40 বা 40-40 হবে। আমি বলছি ঠিক আছে। তো আমি ফ্ল্যাট বেড স্ক্যানারগুলো বলো আমার গাড়িতে উঠাও, আমি বাসায় যাওয়ার আগে শোরুমে, আমার শোরুমে নামিয়ে দিলাম। পরের দিন সকালবেলা এসে আমার যে সেলস ম্যানেজার ছিল, তার নাম আসিফ, এখন সে ভালো পজিশনে আছে, আমি অ্যাপ্রিসিয়েট। তো আসিফ বললাম, আসিফ এই 2টা ফ্ল্যাট বেড স্ক্যানার নিয়ে আসলাম। বলে বস খুব ভালো কাজ করছেন, এগুলো তো ডিমান্ড আছে। আমি ওই বাচ্চারা বিক্রি করতে পারে না। বলে আমার না বিক্রি হয়ে যাবে 2 দিনে, আপনি ডিসপ্লে করে দেন। তো কত? আমি বলছি প্রাইস আমি বলতে পারবো না, আমার মনে হয় 76,000 টাউন হবে, এই টাইপে তুমি বিক্রি করো আর কি। আমি তো একটা হিন্টস পাইছি 40টা। তো আমি বললাম যে কালকে এসে বা 2 দিন পরে ঠিক করবো প্রাইসটা, কারণ আমি তো ইনভয়েসটা এখনো পাইনি। তো 2-3 দিন পরে হঠাৎ করে দেখি যে স্ক্যানারগুলো নাই। আমি বলছি আসিফ স্ক্যানারগুলো কোথায় গেল? বলে তো বিক্রি করে ফেলছি। আমি বলছি কত বিক্রি করছো? বলে আপনারা বললেন 76,000। আর আমি একটু ভয় পেয়ে গেলাম যে আল্টিমেটলি আমি যেখান থেকে আনলাম ও যদি বলে আরো বেশি, তাহলে আমার লস করতে হবে। তো আমি তারে আবার বললাম যে ভাই স্ক্যানারের বিলটা কি পাঠাবেন? বলে পাঠাবো। আমি বলছি কত বিলটা এক্সাক্ট আমাকে বলবেন কত? বললো কত দিবে? 35 দিয়েন। আমি না আরেকটু কমান। আমি বললাম যে সে ভুল করতেছে আরকি, তার চেক করার জন্য। বলে তাহলে 30,000 করে দিয়েন, আমার কস্টিং 30,000, আমি বিক্রি করতে পারি না। তো আপনি তাহলে বুঝতেছেন যে কোন মানে মার্কেট কিন্তু কখন অপরচুনিটি কেউ জানে না। রাইট। স্টোরিটা শুনে অনেকে মনে করতে পারে যে সবুর ভাই ওয়াজ জাস্ট লাকি। সো তার লাইফে লাকি ঘটনা। বাট আমি বলব যে লেট আস লুক ব্যাক, যখন আপনার 10 লাখ টাকা ছিনতাই হইলো, মোস্ট অফ দ্য মানুষ তখন কি হইতো? এই কষ্ট সামলাইতেই তার 1 মাস চলে যাইত। এইখানে ডিফারেন্সটা কোথায় হইছে যে আপনি সেই জিনিসটাতে আপনার যে থট প্রসেস, আপনি চিন্তা করলেন যে টাকা গেছে, অন্য কিছু তো যায় নাই। এই যে রাইট থট প্রসেস, আমি বলব যে ওইখান থেকেই তো ডিফারেন্সটা তৈরি। আমরা এর পরেরটাতে যদি যাই, যে তখন তো আপনার এই কম্পিউটার বিজনেস ফ্লারিশ করতেছে, বোঝা যাচ্ছে। সো নেক্সট যে ব্রেক থ্রুটা, সেটা আপনি কোনটা মনে করেন এরপর? ওয়েল নেক্সট ব্রেক থ্রুটা কিন্তু আমি যেটা বলব যে প্রথম যখন আমি সুপারস্টোরটা শুরু করি, ডেফিনেটলি আমি ফিন্যান্সিয়ালি খুব সলভেন্সি পেলাম। মানে আমার ফিন্যান্সিয়াল সলভেন্সিটা আসে কিন্তু সুপারস্টোর থেকে, কারণ যেহেতু তখন হিউজ ক্যাশ ফ্লো আমার কাছে আসছে। যখন ক্যাশ ফ্লোটা আসা শুরু করলো, তখন আমি মনে করলাম দিস ইজ দ্য টাইম টু রি-ইনভেস্ট অর নতুন ইনোভেশনে আমার যাওয়া দরকার। দেন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আমি শুরু করছিলাম কিন্তু বলেছিলাম ট্রেনিং দিয়ে। ট্রেনিং দিয়ে এডুকেশন। তখন মনে হলো যে ওই সময় আমি ফেল করেছি, বিকজ আমি তখন অতটা প্রস্তুত ছিলাম না। এখন যেহেতু আলহামদুলিল্লাহ ফিন্যান্সিয়ালি আমি সলভেন্ট, আমার কোম্পানির রেপুটেশন আছে। আর ডেফিনিটলি তখন কিন্তু যেহেতু আমি খুব ইয়াং থাকার, তো আমার কিন্তু খুব মোরাল সাপোর্টগুলো আমি পেয়ে যেতাম। এবং আমি খুব রেসপেক্ট করি নাজিমুদ্দিন মোস্তান, যিনি প্রথম আইটি সাংবাদিক, বাংলাদেশের প্রথম ইত্তেফাকে আইটি সাংবাদিক হিসাবে যিনি, উনি কিন্তু, আমি বলি যে আমি খুব প্রাউড ফিল করি যে 96-এ ওনার ইত্তেফাক, তখন তো আর কোনো পত্রিকা ছিলই না, ছিল খুব নাম কাওয়াস্তে, কিন্তু মেইন 80% ডমিনেট করতো ইত্তেফাক। ইত্তেফাকের ফার্স্ট পেজে একটা লিড নিউজ ছিল, ড্যাফোডিল ইজ দ্য ভয়েস অফ ইয়াং জেনারেশন। আচ্ছা। এটা ছিল ওনার ফার্স্ট নিউজ। তারপরে দেন উনি আমার ইতিহাসগুলো কিন্তু ওইভাবে তুলে ধরছিল। তো এতে করে একটা সুবিধা হয়েছিল, মার্কেটে কিন্তু একটা রেপুটেশন আমাদের ডেভেলপ হচ্ছে, যেটা আমি বলবো যে এটা বেস লেভেল তৈরি হওয়ার পরে আই থট দ্যাট এখন আমার যদি ফিনান্সিয়ালি আমি সলভেন্ট, লেটস আমি এডুকেশনে কন্ট্রিবিউট করি আগে। দেন আবার আমি ট্রেনিং সেন্টারটা শুরু করলাম, সেই ট্রেনিং সেন্টার ছিল ডিআইআইটি,
ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি, যেটা এখনো আছে, আছে, হ্যাঁ, হ্যাঁ। এখনো আছে। এবং এইটা বলবো যে আমার অনেস্টলি বলবো যে আমার বিজনেসের টোটাল টার্নিং পয়েন্ট এবং গুড ডিসিশনের ভিতরে এটা একটা বড় ডিসিশন। আরেকটা ডিসিশন ছিল যে আমি কিন্তু প্রথম থেকে আমি নিজস্ব স্বকীয়তাটাকে পছন্দ করতাম। হুম, হুম। যেমন যখন আমি ডিআইটি করি তখন সবাই আমাকে বলছিল তুমি অ্যাপটেক নাও, তুমি নিট নাও, ইন্ডিয়া থেকে এলআইসি হ্যাঁ, নাও। অন্য যে ইয়েগুলো ছিল। একের পর এক কিন্তু আপনার ডাটা বিভিন্ন কোম্পানিগুলো ইন্ডিয়া থেকে আসছিল। আমি বললাম যে no, আমি আমার নিজস্ব স্বকীয়তা, আমি আমার বাংলাদেশের আমার নিজের স্বকীয়তা নিয়ে আমি দাঁড়াইতে চাই। হুম, এবং আমার খুব খারাপ লাগতো 96, 97 ঢাকা শহরে বেরোলেই তখন দেখতাম যে নিট, অ্যাপটেক, নিট, অ্যাপটেক, নিট, হ্যাঁ, অ্যাপটেক, তখন তো এটা একটা এলআইসি। জোয়ারের মতো ছিল। তখন আমি একসময় যোগ করে বলছিলাম যে একটা সময় এগুলো সব ডাউন হয়ে যাবে, দেখবে যে ডিআইটি ডিআইটি আমি তো ফান্ড করছি। হুম, হুম। বাট দিস ইজ ট্রু যে 2000 সালে এসে কিন্তু দেখা গেল এনআইটির অনেকগুলো সেন্টার, অ্যাপটেকের অনেকগুলো সেন্টার কিন্তু আমার কাছে বিক্রি করার জন্য প্রপোজাল করলো। হুম। এবং তখন আমি কিন্তু আবার সেই ঠিক ওই নিট অ্যাপটেকের সেই হোর্ডিংগুলো কিন্তু আমি ভাড়া নিলাম, নিয়ে আমি সত্যি ডিআইটি ডিআইটি আমি করলাম। আমার মনে হয় চিটাগাংয়ে সম্ভবত আমার 57টা আপনার মেগা সাইন ছিল, যেগুলো শুধু ডিআইটি ডিআইটি। হুম, হুম। তো এইটা কিন্তু আমি বলবো যে আমার ডিআইটি সেই ডিসিশনটা ওই সময় খুব রাইট একটা ডিসিশন ছিল, কারণ আমার 3টা লাভ হয়েছে এখন। একটা হচ্ছে আমি আমার ব্র্যান্ড ভ্যালুটাকে আপলিফ্ট করতে পেরেছি, আরেকটা হচ্ছে আজকে আমার যারা লিডার, এই লিডারদের বড় একটা অংশই কিন্তু আমার ডিআইটি সেই থেকে তথা আসছে। অ্যালামনাই, আচ্ছা। যারা আমার ডিআইটিতে প্রোডাক্ট হিসেবে স্টুডেন্ট ছিল। ছিল। আমার কিন্তু তখন এখন কি ওখানে আপনি এনাফ ক্লাস নিতেন? না, আমি ক্লাস নিতাম না, আমি তখন ম্যানেজমেন্টই দেখতাম। কিন্তু সুবিধাটা হচ্ছে ওদের সাথে আমার কিন্তু তখন একটা ইন্টারেকশন মারাত্মক ছিল। ভালো ইন্টারেকশন থাকার কারণে আমি বলবো যে এখন আমার টপ লিডারদের 50%ই কিন্তু হচ্ছে ডিআইটি প্রোডাক্ট, ওকে। অর মোর দেন 50%। তো এটা বলবো যে এটা আরেকটা ভালো ডিসিশন ছিল যে ওই জায়গা থেকে আমি ডাইভার্সিফাইডটা করতে পারছি। হুম, কারণ ডিআইটি যখন আমি দেখলাম যে ড্যাফোডিল কম্পিউটার্সের পরে আমার ডিআইটি সাকসেসটা আসলো, এবং ডিআইটি সাকসেসটাই কিন্তু আবার ইউনিভার্সিটিতে আসলো। হুম, কারণ আমি ইউনিভার্সিটি কোনোদিনও করতাম না, আমি ড্রিম দেখিও না। আমাকে হুম। অনেকে বলে আপনি কখন ড্রিম, আমি কখনো ড্রিম দেখি নাই ইউনিভার্সিটি করবো। কিন্তু আমি ডিআইটি করার পরে যখন ডিআইটি সাকসেসটা আসলো, তখন আমি ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন চাচ্ছিলাম 98 বা 99 এর দিকে। ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন চাওয়ার পরে তৎকালীন যেই টিমটা ইন্সপেকশনে আসলো, আমার বর্তমান ভিসি ছিল ওই ইন্সপেকশন টিমের প্রধান ডক্টর লুৎফর রহমান, আচ্ছা। উনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন। তো উনি এসে আমাকে বলতেছে যে আপনি কেন ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন চাচ্ছেন, হোয়াই নট ইউ আর আস্কিং ফর ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি। আমি বলছি আর ইউ জোকিং, আমার এই সেট আপ দিয়ে আমি প্রাইভেট ইউনিভার্সিটি করবো? হুম, বলে আর 10টা প্রাইভেট, তখন মনে হয় 10টা বা 12টা প্রাইভেট, আরো বেশি হবে। হুম, কারণ আমি যখন শুরু করি তার আগে 25টা প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, বাট ওই সময়ে আরো 10-12টা প্রাইভেট ইউনিভার্সিটি বা তারও বেশি ছিল। উনি বলে যে আপনার থেকে অ্যাটলিস্ট 10টা প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনার সেট আপ অনেক বেটার। আমি বলেন কি, হুম। আর ইউ শিওর? মানে হ্যাঁ, ইউ শুড অ্যাপ্লাই ইট। তা আমি বললাম যে ঠিক আছে, যেহেতু আপনারা বললেন, সো আই মাস্ট গ্রেটফুল টু দিস পিপল যে ওনারা আমাকে এনকারেজ করলো। আমি আবার যোগ করে বললাম যে ইফ আই গেট দ্য পারমিশন আই হোপ দ্যাট ইউ উইল জয়েন উইথ মি। বলে আপনি পারমিশন পেলে আমি জয়েন করবো। পয়েন্টটা কিন্তু ওই যেটা আপনি বললেন যে অনেক সময় হয় কি যে ইনিশিয়েটিভটা রাইট টাইমে নিতে হয়, এবং কখন আসবে আপনি জানেন না। লুৎফর রহমান সাহেব যদি ওই সময় আমাকে অফার না করতেন, আমি হয়তো ইউনিভার্সিটি ইনিশিয়েটিভ নিতাম না। তার মানে একটা উদ্যোক্তা কিন্তু বসতে হবে। আমি অনেক সময় অনেক উদ্যোক্তাকে বলি, তাদেরকে হয়তো অনেকে পার্সোনালি আমি কল করে বলি তুমি কিন্তু ইনিশিয়েটিভ নাও। হ্যাঁ স্যার নিব, একটু নিব, কিন্তু আমার খুব খারাপ লাগে যে ও তো নিচ্ছে না। হুম, যেমন আমি একটা উদ্যোক্তা বলবো আজকে বাংলাদেশে, সে খুব ভালো উদ্যোক্তা, আমি তার নাম মেনশন করতে চাই না, বিকজ সে এখন অনেক ইয়াং পিপলদের কি বলা যায় যে আইডল হয়ে উঠছে। তো ও কিন্তু আমার যখন ব্যবসা শুরু করে, তাকে আমি বলছিলাম যে তোমার মাথা খুব গরম, তুমি আগে জব করো, 1-2 বছর জব করো, জব করে তুমি চেষ্টা করবা তুমি 6 ফিগারে বেতন নেওয়ার জন্য, কারণ তোমার ক্রিয়েটিভিটি আছে, চ্যালেঞ্জ আছে, তোমাকে যে কোনো বস পয়সা দেবে। হুম। তো যেদিন তুমি 6 ফিগারে বেতন পাবা সেদিন আমাকে কল করবো। এর ভিতরে আমি তাকে কিছু টিপস দিয়ে 6 ফিগারে জব পাওয়ার পরে সে আমাকে কল করলো, স্যার আমি তো আজকে ইনক্রিমেন্ট লেটারটা পেলাম 6 ফিগারে জব, আমি কালকে সকালে রিজাইন দাও। বলে এটা আপনি কি বললেন স্যার, আমার একটা ড্রিম, আমি একটা মোটরসাইকেল কিনবো, এই করো। আমি ছিল দিস ইজ দ্য রাইট টাইম, কারণ এখন তোমার মার্কেট ডিমান্ড আছে, হুম, তোমার ক্রিয়েটিভিটির চাঙ্গা আছে। কারণ একটা বস তোমাকে 2-2.5 বছরের ভিতরে 6 ফিগারে বেতন দিচ্ছে, বাংলাদেশ ইজ নট এ ম্যাটার অফ জব। হুম, হুম। কারণটা বলছি তাও তো আজ থেকে 10 বছর বা 12 বছর আগের কথা। তো ওরা আমি বললাম যে তুমি যদি আমার কথা শুনো তাহলে আমি বলবো কালকে সকালে রিজাইন দিয়ে তুমি ব্যবসা শুরু করো, এবং হি ডিড ইট। এখন সে সাকসেসফুল। এখন সে বলে যে স্যার আমি যদি সেদিন আপনার কথা না শুনতাম তাহলে আজকে এই জায়গায় আসতে পারতাম না। আমি ডিসিশন মেকিং এর জায়গাটাতে আবার যদি আসি, যখন আপনি ডিআইটি ডিসিশনটাতে গেলেন, তখন কিন্তু ডিসিশনের ভিতরে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আপনার ইনস্টিংক্ট একটা বিষয় ছিল, মেবি এই যে মানুষকে শেখানো, যেটা দিয়ে আপনি শুরু করছিলেন। আবার আপনার সুযোগ আসা মাত্র আপনি সেটাতে ব্যাক করলেন। তার মানে কি এটা একটা বিষয় যে যেটা আপনার কাইন্ড অফ ন্যাচারাল একটা টেনডেন্সি, এইটা ওই ডিসিশনের দিকে যাওয়াটা কি মোর ইয়েস, আমি বলব সাকসেসফুল যে হতে পারে? এটা ভেরি গুড কোয়েশ্চেন। হুম, মানে যেখানে আমার
ট্রেন্ড, কনফিডেন্স এবং যেটাকে বলে আমার বিজনেসের সাথে রিলেটেড। আমি যতগুলো বিজনেস করেছি সবগুলো বিজনেস কিন্তু আমার একটার সাথে একটা রিলেটেড আছে। ওকে। এবং আমি কিন্তু এটাও বলি যে সবাই আমার সাকসেসটা দেখে, আমার কিন্তু অনেক ফেইলিউর আছে। ফেইলিউরগুলো কি? ফেইলিউরগুলো যখন আমি ডেভিয়েট করেছি তখন কিন্তু ফেইলিউরগুলো হয়েছে। মানে ডেভিয়েটটা আমি কিভাবে? যেমন হয়তো দেখা গেল আমি বুঝি না, যখন আমার অর্থ হলো হঠাৎ করে কিন্তু 2002-3 সালে আমাকে বুদ্ধি দিল ক্যাপিটাল মার্কেট, শেয়ার মার্কেট গেইন করতেছে, এখন তোমার একটা ঢাকা স্টক এক্সচেঞ্জের মেম্বারশিপ কিনা উচিত। কিনে ফেললাম, টাকা আছে 70 লাখ বা 80 লাখ টাকা দিয়ে একটা মেম্বারশিপ কিনে ফেললাম। কেনার পরে কিন্তু আলটিমেটলি আমি এটা বুঝি না, এটা যাদেরকে দায়িত্ব দিলাম 2 বছর 3 বছর পরে একদিন হঠাৎ করে শুনলাম যে আমার কোম্পানি নাকি মার্কেট থেকে কয়েক কোটি টাকা তুলে নিচ্ছে। আমি যদি কারা করলো? আমি তো করি না। হ্যাঁ। তারপরে জানলাম যে যাদেরকে আমি চালানোর জন্য দায়িত্ব দিচ্ছি তারা এই কাজটা করছে। তখন কিন্তু আমি আমার প্রেস্টিজ, কারণ এখানে কিন্তু একটা জিনিস সবসময় আমি প্রেস্টিজ নিয়ে সচেতন ছিলাম। আমি খবর নিয়ে জানলাম যে অলমোস্ট মার্কেট থেকে 1,30,00,000 টাকার মতো তারা মার্কেট থেকে পিক করছে। এই টাকা যদি আমি আগে 2-3 দিনে না দেই, পাবলিক হয়তো পত্রিকা হয়তো পরের দিন আমার সম্পর্কে নিউজ করে ফেলবে। তারা তো আর জানে না আমি টাকা নিই না। তো এখন কি হলো? আমি কিন্তু ফেল করলাম। আমি তখন আমার সেই কোম্পানিটা বিক্রি করে ফেললাম। কেমন? আমার কোম্পানিটা বিক্রি করে ফেললাম এবং বিক্রি করার পরে দেখেন, যখন আমি বিক্রি করি তার 1 বছর পরে কিন্তু সেই 1,30,00,000 টাকার কোম্পানি কিন্তু 200 কোটি টাকা হলো। বাট আমি কিন্তু আফসোস করি নাই। 200 কোটি হয়েছে। হ্যাঁ, আচ্ছা। 200 কোটি টাকা ভ্যালু হলো। আপনারা জানেন যে শেয়ার মার্কেট যখন হ্যাঁ, যখন 2009 সালে পিক করলো তখন এটা 200 কোটি টাকা কিন্তু ভ্যালু চলে আসছিল। বাট আমি কিন্তু আফসোস করি নাই। কেন আমি আফসোস করি নাই? কারণ আমি তো আমার প্রেস্টিজটা রক্ষা করতে পারছি। 200 কোটি টাকা হয়তো ভ্যালু হইতো। কিন্তু আমার প্রেস্টিজ চলে গেলে তো আমি আর ব্যাক করে পারতাম না। তো এইটা দেখেন আমার কিন্তু এখানে আমি ফেল করলাম ব্যবসাতে। একইভাবে যখন আপনার মনে করেন যে ম্যান পাওয়ার দেশের বাইরে যখন যাই, তখন আমার খুব কষ্ট লাগে যে বাংলাদেশিরা সব অড জবগুলো করে। যখন কোনো টয়লেটে যাই, আমি সো সরি, আই ডোন্ট লাইক টু আন্ডারমাইন এনিওয়ান, বাট মেজরিটি পিপল অড জবগুলো করে। তো তখন আমার হঠাৎ করে মনে হলো, আচ্ছা আমার তো কিছু পয়সা আছে, আমি একটা ম্যান পাওয়ার লাইসেন্স করি। আমি একটু ভালো লোকজনকে তৈরি করে পাঠাবো, ভালো জায়গায় পাঠাবো। তো সেখানে আমার একটা বন্ধু আমার সাথে জয়েন করলো। সে সৌদি এয়ারলাইন্সে জব করতো, ভালো পজিশনে দেশের বাইরে ছিল। তাকে আমি দায়িত্ব দিলাম এমডি হিসাবে। দিয়ে আমি একটা কোম্পানি করে ফেললাম, ম্যান পাওয়ার লাইসেন্স, ট্রাভেল এজেন্সি করলাম। করার পরে দেখলাম যে না, আসলে এই ব্যবসা আমার দ্বারা সম্ভব না, কারণ আমি তো বুঝি না এই ব্যবসা। মানে অর্থাৎ আমি হোমোজিক্যালি বা বলা যায় যে ইমোশনালি বিজনেসটা আমি শুরু করে ফেললাম। একটা পর্যায়ে শুনলাম যে আমার কোম্পানি থেকে 45 জন লোক ব্রুনাইতে পাঠানো হয়েছে এবং সেখানে গিয়ে তারা মারামারি করছে। সেই মারামারির কারণে ব্রুনাই সরকার 45 জনকে পরের ফ্লাইটে পাঠিয়ে দিয়েছেন। ঢাকায় এসে তারা আমার কোম্পানিতে এসে মানে মিছিল মিটিং করছে যে এই কোম্পানির চেয়ারম্যান তো উনি, শুধু আমাদের টাকা ফেরত দিতে হবে, কিন্তু দোষ কিন্তু আমাদের না। তো তখন আমি আমার ফ্রেন্ডকে বললাম, না বাবা, এই ব্যবসা আমার দ্বারা হবে না, তুমি আমার পুরো পুঁজি যা আছে নিয়ে নাও, মালিকানা তোমার আমি দিয়ে দিলাম, আমার এটা ফেলিউর, আই এম কোয়াইট ফেল। তারপরে দেখেন আবার 2003 সালে বাংলাদেশ কম্পিউটার সমিতির 2001 সালে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি হলাম। তখন আপনি জানেন যে ফাইবার অপটিক্স নেটওয়ার্ক, ব্রডব্যান্ড এগুলোর আসলে মনে দিস দ্য রাইট টাইম। আমি তো রাইট ডিসিশন নিচ্ছিলাম প্রত্যেকবারই, কিন্তু আমার ব্যর্থতা হলো আমি রাইট লিডার নিয়োগ করতে পারি না। দেন আমি কিন্তু একটা বিশাল কোম্পানি করে ফেললাম। তখন অনেক টাকা খরচ করে, প্রায় 4-5 কোটি টাকা তখনকার আমলে খরচ করে আমি একটা কোম্পানি করে ফেললাম, মেট্রোনেট। মেট্রোনেট, হ্যাঁ। ইটস মাই কোম্পানি, এটা আপনিও জানেন না। না, আজকে ইটস জানলাম। 100% ইজ মাই আচ্ছা। কোম্পানি। এবং আমি আমার একজন স্টাফ যিনি ছিলেন তাকে আমি খুশি হয়ে 20% দিয়ে দিলাম যে তুমি চালাও ভাই, আমি যেহেতু টেকনোলজিক্যালি বেটার না, কারণ এর আগে আমার 2টা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি সিও, 20% মালিকানা তোমার, নট এ সিঙ্গেল পেনি তোমার পুঁজি, তোমার মেরিটটা পুঁজি। কিন্তু ও ব্যবসাটা শুরু করার পরে আমি দেখলাম যে ও আমাকেই আন্ডারমাইন করছে, কোনো কিছু আমার সাথে শেয়ার করে না। কারণ বিকজ আমি তখন আতঙ্কে ছিলাম যে ভিওআইপি হচ্ছে, এইটা হচ্ছে, 2 দিন পরে না আবার নামে লিড নিউজ হয়ে যায় যে মেট্রোনেট ভিওআইপি করে, এইটা করে সেটা করে। এটার চেয়ারম্যানকে সবুর খান ধরো থাকে। সো আমি এভাবে কিন্তু একটু, কারণ অলওয়েজ আই ওয়াজ ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট মাই প্রেস্টিজ। আমার ব্যবসা যাক, বাট প্রেস্টিজটাকে তার ব্যাক করে পাবো না আমি। কারণ যেহেতু আমার একটা প্রমাণ আছে 92-তে যে আমার টাকা গেছে, প্রেস্টিজ যায় না, আমি ব্যাক করে আসতে পারছি। তো দেখুন মেট্রোনেটের মতো একটা কোম্পানি, আমি তাকে যখন ইতিমধ্যে কোম্পানি আরো বড় হয়ে গেল, ফাইবার অপটিক্স লাইন বসানোর জন্য অনুমতি পেয়ে গেল, তাকে আমি বললাম যে ভাই, তুমি আমার শেয়ারটা দিয়ে 80% ফেরত দাও, তুমি নিয়ে নাও, অথবা তুমি কিছু ইনভেস্টর নাও, আমার যা পুঁজি হয়েছে তুমি 20% লস দাও, আই ডোন্ট মাইন্ড, আমারে ফেরত দিয়ে দাও। বলে আরে শিওর। সে খুব এক্সাইটেড হয়ে গেল, কারণ বিকজ কোম্পানির ভ্যালুয়েশন অনেক বেড়ে গেছে, আই নো। আর তখন তো ভেঞ্চার ক্যাপিটাল ছিল না, তখন এই ক্যাপিটাল মার্কেটে যাওয়ার বুদ্ধি ছিল না, তখন এইভাবে ইনভেস্টর আনার এত বুদ্ধি তো তখন ছিল না, 2001 সাল 2 সালের কথা। তো দেখুন আমি কিন্তু এখানে একটা বিরাট ফেল করলাম, কারণ আমার তো অনেক ইনভেস্টমেন্ট গেল। আমি তাকে নিয়ে সেই লাস ভেগাসে যাওয়া, বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে কমিউনিকেশন ডিভাইসগুলি কিনা, তো আমি কিন্তু অলরেডি ছেড়ে দিলাম। তো এখন আমার মনে হয় ইটস এ ফিউ থাউজেন্ড ক্রোর টাকা কোম্পানি। বাট আমি আফসোস করিনি এই কারণে, কারণ আজকে যদি আমি থাকতাম, কারণ কিছুদিন আগে দেখলাম মেট্রোনেটের নিজেদের ভিতরে কনফ্লিক্ট হয়ে পার্টনাররা অলরেডি প্রেস কনফারেন্স করছে, এবং আপনি জানেন যে একটা কি বলে ইন্টারনেটের ভিতরে অলরেডি একটা প্রবলেম হইলো,
মেট্রোনেটের প্রবলেমের কারণে। তো আমি তো মনে করি যে তার মানে 2003 সালে আমি যে সিদ্ধান্ত নিয়েছি আই টুক দ্য রাইট ডিসিশন, কারণ আজকে যদি আমি সেখানে থাকতাম তাহলে হয়তো এই নিউজ আমার নিয়ে হয়তো হতো। তো এইভাবে কিন্তু অনেকগুলো কোম্পানি একইভাবে একটা সময় মনে হলো যে বাংলাদেশে কিছু লিমিটেশন আছে, আমাকে অনেকেই বুদ্ধি দিল তুমি মালয়েশিয়াতে আসো, সিঙ্গাপুরে আসো। আমি সিঙ্গাপুরে গিয়ে কিন্তু 94 আমি কোম্পানি করছি। কোম্পানি ঠিক না, আমি একটা ব্রাঞ্চ সেট আপ করছি, বাট আমি দেখছি এটা আমি চালাইতে পারবো না, যাকে দিয়ে চালাই সেই টাকা মেরে ফেলে, দেন ওটা আমি ক্লোজ করে দেন, আমি ফেল। তারপরে ধরুন আমি সেনজেনে গিয়ে আমি অফিস করলাম, কারণ সিঙ্গাপুর থেকে বিজনেসটা শিফট করে গেল সেনজেনে। সেনজেনে আমি একটা বাংলাদেশি একটা ছেলেকে সিলেক্ট করে তাকে বিউটিফুল ট্রেনিং করে দিয়ে তাকে আমি এখানে পাঠালাম। পাঠানোর পরে যেই টাকাটা তাকে পাঠাই সব টাকা সে খেয়ে ফেলে, এবং আল্লাহ তাকে বেহেশতবাসী করুক, বছর 2 আগে সে মারা গেল বা 1 বছর আগে সে মারা গেল। তো আমি তাকে ক্ষমা করে দিছি, বাট আমার খুব কষ্ট যে তার অনেকগুলো টাকা সে আমার নষ্ট করছে। হয়তো সেনজেনে আজকে আমার অফিস থাকলে আমি বাংলাদেশ কেন সারা পৃথিবীতে হয়তো লিড দিতে পারতাম। তো এখন কি হলো, আমি কিন্তু ডিসিশন নিতে দেরি করি না, যে এইভাবে বারবার সে আমাকে পিছনে ফেলবে সেই বাদরের লাঠির মতো, আর আমি উঠতেই থাকবো নামতেই থাকবো, এটা তো হইতে পারে না। সো আই সোল্ড ইট। আমি 2003 সালে আমি বললাম যে এটা আমি চলবো না, আমার এটা তোমরা নিয়ে যাও। তো এইভাবে কিন্তু লট অফ কোম্পানি, আবার মালয়েশিয়াতে 2004-এ গিয়ে কিন্তু আমি একটা কলেজ স্থাপন করছিলাম পার্টনারশিপে বাংলাদেশি একজনের সাথে, এবং সেটাও কিন্তু পার্টনার আমাকে এত মানে কি বলা যায় যে বিপদে ফেললো। ওই বিজনেস তো আপনার ইয়ের মধ্যেই ছিল, হ্যাঁ, এডুকেশন। এডুকেশনে ছিল, বাট যেহেতু আমি মালয়েশিয়ার আইন কানুন আমি ধরতে পারি না, তো এটাও কিন্তু আমি বিক্রি করে বের হয়ে আসছি যে না, আমার দ্বারা সম্ভব না। তো এই কারণে বলবো যে আমি আমার ট্র্যাকের বাইরে যখন গেলাম, দুই একটা বিজনেসে আমি আরো দুই একটা উদাহরণ আছে। যেমন আমি হয়তো 96-এ বুঝে না বুঝে একটা পেট্রোল পাম্প করলাম এলাকাতে। আমি পেট্রোল পাম্প বুঝি না, 2 দিন পর আমার অনেকে বলে যে ভাই আপনার ফিলিং স্টেশন থেকে তো এরকম এই ধরনের প্রবলেম হয়, যে ভাই রে তো আমি মাপ চাই। তখন আমি ওই যে ফিলিং স্টেশনে ভাড়া দিয়ে দিলাম যে আমার দ্বারা এই ব্যবসা হবে না, আই ডোন্ট লাইক টু লুজ মাই রেপুটেশন। না, এটা আমি কমপ্লিটলি এগ্রিড। ইভেন আমি ওই ইয়াং এন্টারপ্রেনার যারা পরামর্শের জন্য আসে, আমি কথাটা এইভাবে বলি যে তুমি ওই ব্যবসাটা শুরু করো যে ব্যবসা তুমি ধরো সাথে কেউ নাই, তুমি একাই অনেকটুকু টেনে নিতে পারবা। তার মানে কি ওইটাতে তোমার ডোমেইন একটা নলেজ। কম্পিটেন্সি আছে, ডোমেইন নলেজ আছে। আদারওয়াইজ ইটস রিয়েলি ডিফিকাল্ট। আমার সিমিলার অনেক স্টোরি আছে এই আপনার সাথে মিলে আর কি। তো বাট এখানে আমার আরেকটা পয়েন্ট, যে পয়েন্টটাতে এখন যেতে চাই লিডারশিপের পয়েন্টটা থেকে, লিডারশিপ রিলেটেড আমরা জিনিসটা আপনার ফিলসফিগুলো জানতে চাই। সাথে এখানে লিঙ্ক করা যে আপনি অলরেডি যে ব্যবসাগুলো ডিআইটি বা ভার্সিটি চালাচ্ছিলেন, ওখানেও তো আপনাকে লোক নিয়োগ করতে হচ্ছিল। আবার এখানেও লোক নিয়োগ করতেছেন যারা হয়তো আপনার সাথে সঠিক ব্যবহারটা করে নাই। তাহলে ভার্সিটি বা এডুকেশন বা আপনার কোর বিজনেসে যে লোকগুলো নিয়োগ করতেছিলেন, তারা কি রাইট ছিল? ওয়েল, এটা একটা খুব চমৎকার প্রশ্ন। আবার বলবো, কারণ আগে যে বিজনেসগুলো আমি ফেল করছি সেগুলো আমি মার্কেট থেকে লোক নিয়ে আসছি। ওকে। আর এখন আমি যা করছি, এখন কিন্তু আমি আমার নিজস্ব ঘরের In-house. প্রোডাক্ট, ইন হাউস পিপল, যাদেরকে আমি হাতে ধরে ডেভেলপ করছি, তাদেরকে আমি বসাচ্ছি। হ্যাঁ। এতে করে সুবিধাটা হচ্ছে কি যে আমি প্রফেশনালিজম পাচ্ছি না। আমি হয়তো স্পিডটা হয়তো অত বাড়াইতে পারছি না, কারণ এদের এক্সপেরিয়েন্সের কিছু প্রবলেম আছে। কিন্তু এদের কাছে আমি যেটা পাচ্ছি লয়ালিটি পাচ্ছি। এদের কাছে আমি যেটা পাচ্ছি আমাকে ক্ষতিগ্রস্ত করে না। মানে আমি ওই আতঙ্কটাতে নাই এখন আর, যে আমাকে তারা রাতারাতি ব্যাংক্রাফট করে ফেলবে বা আমাকে বিপদে ফেলে দিবে। মানে ওই ভয়টা কিন্তু এখন আর নাই। কিন্তু আগে যেটা ছিল, যেমন মনে করেন যে এই যে আমি বললাম যে ট্রাভেল এজেন্সি বা অন্যান্য যে বিজনেসগুলো আমি সেল করে ফেলছি, এগুলো কিন্তু মূল কারণটা ছিল কিন্তু রাতারাতি আমি ফেল করতে পারতাম, বিকজ তারা কিন্তু আমার গ্রিবের পিপল না, তারা বাইরের পিপল। আমি তাদেরকে রিক্রুট করছি বা কাউকে আমি অপরচুনিটি দিছি। এখন আমি যেই কাজটা করছি লিডারশিপে, এখন কিন্তু যখনই কোনো একটা বিজনেস শুরু করি আগে আমি লোকটা সেট করি যে কে আমার বিজনেসটা রান করবে, কাকে আমি ট্রাস্ট করবো, এবং ওখানে ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ারটাকে আমি ঠিক করি, এবং করে আমি কিন্তু একটা আনকরা লোক হইলো আমি তাকে দিয়ে বিজনেসটাকে রান করাই। তো এতে করে একটা সুবিধা হচ্ছে, যেটা আমি বললাম, যে এতে করে আমার দুইটা সুবিধা হচ্ছে। একটা হচ্ছে যে আমি স্পিডটা কম হইলেও কনফিডেন্স লেভেলটা খুব দ্রুত আস্তে 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 বাড়াতে পারছি। আর আসতে যাচ্ছে, বাট ফাউন্ডেশনটা স্ট্রং। ফাউন্ডেশনটা স্ট্রং হচ্ছে। এটা আমার একটা প্লাস পয়েন্ট। আমার জীবনের প্রথম স্টাফ, দ্বিতীয় স্টাফ, তৃতীয় স্টাফ, এরা কিন্তু স্টিল এখন আমার সাথে আছে। এবং ব্যাড লাকলি প্রথম স্টাফটা আমার করোনাতে মারা গেছে, আর সেকেন্ড থার্ড এখনো আমার সাথে আছে। তো এটা হচ্ছে কি যে আমার স্টাফ টার্নওভার খুব কম, বিকজ যারা আমার কোর স্টাফ তারা কিন্তু কেউই আমাকে লিড করে যায়নি। লিডারশিপের আপনার তাহলে স্টাইলটা কি, ফিলসফি কি, যে এতগুলা মানুষ আপনার লিডারশিপে আবার সেকেন্ড টায়ার লিডারশিপ তারা দিচ্ছে, ওখানে আপনার আসলে ফিলসফি বা এখানে আমাকে recipe অনেকগুলো টা কি? স্যাক্রিফাইস করতে হয়। আলটিমেটলি বললো যে আমাকে অনেকগুলো পেইন আপনি যদি নিতে হয়। পয়েন্ট ধরে ধরে দুই তিনটা আমি মেজর খুব পয়েন্ট মানে বলেন। স্পেসিফিক কতগুলো পয়েন্ট বলি, যেমন মনে করেন যে হয়তো অনেক সময় তারা আচরণ ভালো করে না, বাট তাদের আমি 3টা জিনিসকে সবসময় মার্ক করি। আমার ফিলোসফিতে 3টা জিনিস খুব স্ট্রিক্টলি মেনটেন করি আমার প্রতিষ্ঠানে। একটা হচ্ছে যে কোনো ড্রাগ সম্পর্কিত কাউকে আমি অ্যালাউ করি না। যদি তার অপরাধ প্রমাণিত হয়, সে যেই হোক, সে আমার একদম রক্তের সম্পর্ক হলে আমি এটা টলারেট করি না। সেকেন্ড হচ্ছে ফিনান্সিয়াল করাপশন, যদি প্রমাণিত হয় আমি এটা অ্যালাউ করি না। আরেকটা হচ্ছে
যে ফিমেল হ্যারাসমেন্ট, এটা আমি একদম জিরো টলারেন্স, কারণ এই তিনটাকে আমি কখনো অ্যাকসেপ্ট করি না। এবং সবাই জানে যে তিনটা হলে সেই পজিশনে থাকতে পারবো না, কিন্তু আমি অন্যগুলোকে আমি অ্যাকসেপ্ট করি। কারণ যারা একটু ট্যালেন্ট হয়, যারা ভালো আউটপুট, এদের কিন্তু ঘাড় বাঁকা থাকে, এদের আচরণ খুব ভালো থাকে না, এদেরকে আমি টলারেট করি। লিডারশিপের এই যে পার্টটা যে তাদের সাথে যে কানেকশন, সো তাদের লয়্যালটি, তারা কন্ট্রিবিউট করতে চায়, কোম্পানিকে ওন করে। অ্যান্ড লিডারশিপের পরের লেয়ারে যদি যাই, ম্যানেজমেন্ট, যে পুরা জিনিসটা তাদেরকে দিয়ে যে কাজটা আলটিমেটলি গোলটাকে অ্যাচিভ করা, ওই ম্যানেজমেন্ট প্রিন্সিপালস, ওখান থেকে আর একটু কিছু জানতে চাই। লিডারশিপের এটা আমার কাছে কেন জানি মনে হয় যে লিডারশিপ আমি যখনই যেখানে পড়ছি, যেমন আপনি একটু আগে জিজ্ঞাসা করছেন যে আমি কি ডিআইডিতে ক্লাস নেই, আমি বলছি না, বাট এখন আমি ইউনিভার্সিটিতে ক্লাস নেই। কেন নেই? কারণ বিকজ হচ্ছে শিক্ষকদের একটা বড় অংশের সাথে কথা বলতে গিয়ে অনেকে আমাকে বলেই ফেলতো মুখে, স্যার আপনি তো শিক্ষকতা করেন নাই, সেজন্য আপনি কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন না। দেন ইটস কেম টু মাই মাইন্ড, ইয়েস আই নিড টু টেক দ্য ক্লাস, এবং আই প্রুভ মাইসেলফ আই হ্যাভ দ্য এবিলিটি টু বিকাম এ গুড টিচার। এবং তখন কিন্তু আমি ক্লাস নেওয়া শুরু করলাম। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ক্লাস নিতে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে একই কথা আমি কতবার বলবো। দ্যাট ইজ ওয়াই আমার লিডারশিপের যেই লেসনগুলো থাকে সেটা নিয়ে আমি কিন্তু একটা অনলাইন কোর্স ডেভেলপ করলাম, যে ভাই তোমার এই প্রবলেম আছে, তোমার পজিটিভিটি নাই, তুমি আমার কোর্সটা করো। তো ও কিন্তু কোর্সটা করে বলে, সরি স্যার আমি বুঝতে পারছি আমার প্রবলেমটা কি। আমি কোর্সটাতে বোঝাচ্ছি যে পজিটিভিটি রেজাল্টটা কি। কারণ পজিটিভিটিটা তো রেজাল্টটা হচ্ছে একটাই, যে আমাকে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। আমাকে বিশ্বাস করতে হবে যে আমি এখন যে অপমানটা পড়ছি বা আমি যে ফেলিউরটা করছি, বাট আমার যিনি সৃষ্টি করছেন উনি কিন্তু আমার থেকে বেটার অপরচুনিটি রেখে দিয়েছেন। সবর ভাই, আমি এখন যে প্রশ্নটা করতে চাই সেটা হলো যে আজকের যে প্রোগ্রামটা উদ্যোক্তা কথা, এই উদ্যোক্তা শব্দটা নিয়ে, যে আপনার লাইফে আপনি একজন সফল উদ্যোক্তা, কিন্তু সেখানেই থেমে নেই। মানে আপনি, আমরা যেটা দেখেছি যে উদ্যোক্তা আরো কিভাবে তৈরি করা যায়, এটার পেছনে আপনার বোধহয় অনেক ফ্যাসিনেশন কাজ করে। নাম্বার ওয়ান, আমি বলবো যে উদ্যোক্তাদের জন্য আপনি একটা বই লিখেছেন পর্যন্ত। আপনার ভার্সিটিতে মোস্ট প্রবাবলি বাংলাদেশে এরকম প্রথম, মেবি, আমি ভুল হতে পারি, যে এন্টারপ্রেনারশিপ নিয়ে একদম ডেডিকেটেড ডিপার্টমেন্ট, তারপরে তাদের বিভিন্ন সাপোর্টিং সিস্টেম, ইনকিউবেশন এবং অলরেডি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। তো এই ফ্যাসিনেশনটা আপনার কেন, কিভাবে, এটার পিছনে আপনার থিংকিং কি, এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই বিষয়টা একটু জানতে চাই। প্রথম হচ্ছে যে আমি উদ্যোক্তা হিসেবে আসার পরে যেটা আমি রিয়েলাইজ করছি যে আমার মতো যদি আরো কয়েক হাজার উদ্যোক্তা বা কয়েক লক্ষ উদ্যোক্তা যদি বাংলাদেশে হতে পারে, তাহলে বাংলাদেশটা পরিবর্তন হবে। কারণ এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে রাজনৈতিকভাবে যদি আমরা চিন্তা করি, যে 1971-এর পর থেকে ধারাবাহিকভাবে কিন্তু এক পক্ষ আরেক পক্ষ দোষারোপ করেই কিন্তু এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা ইকোনমিক ব্যাকবোনটা কিন্তু ডেভেলপ করছে দেখেন উদ্যোক্তারাই, মানে ব্যবসায়ীদের একটা বড় অংশে কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিন্তু ভূমিকা রাখছে। সরকার হয়তো বলবো আমি অনেক কাজ করছি, কিন্তু সাপ্লাইটা দিচ্ছে কে, সাপোর্টটা দিচ্ছে কে, সেটাও কিন্তু ব্যবসায়ীরাই। ব্যবসায়ীদের ভিতরে আবার ক্যাটাগরি থাকতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। তো সেই কারণে আমার কেন জানি মনে হলো যে প্রথম থেকেই যে আমি যদি উদ্যোক্তা তৈরি করতে পারি, এবং যেই কারণে আমার ব্যবসায় কিন্তু প্রারম্ভিক থেকেই কিন্তু আমি উদ্যোক্তা তৈরি করছি। দেখুন আজকে আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমি খুব প্রাউড ফিল করি এই কারণে যে আমি জানি বাজারে কত হাজার উদ্যোক্তা, যারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, আমি হয়তো তাদেরকে কাউকে হয়তো হালকা একটু বুদ্ধি দিয়েছে, সে কিন্তু অনেক বড় উদ্যোক্তা হয়ে গেল। কারণ এই যে আপনাকে একটু আগে যে কথাগুলো বললাম, যে আমি মনে করেন যে হয়তো ব্যবসায়িকভাবে আসার সময় আমার কিন্তু কিছু হচ্ছে যারা আমার সাথে একসময় ছিল, আমার টিমে ছিল, তাদের অনেকে অনেক বড় উদ্যোক্তা হয়েছে, মানে সামওয়ান ইজ আনবিলিভেবল, আমি যেটা বলবো। দ্বিতীয়ত এমনি হচ্ছে যে মানে একটা ছেলে আমার কিন্তু অফিসের চায়ের কাজ করতো, আমি তার নাম বলতে চাই না, কিন্তু সে এখন কিন্তু এত বড় উদ্যোক্তা, আমি কখনই বলতে পারবো না সে কিন্তু শিক্ষা দীক্ষাও তার নাই। ওরা আমি খুব কষ্ট করে বলছিলাম তুমি একটি সাইনটা শিখো, কারণ তুমি তো বিপদে পড়ে যাবা। এবং থ্যাংক ইউ ভেরি মাচ যে তার শেষ সাইনটা শিখে গেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, যে এইটাতে আমার কাছে যেটা মনে হয়, কারণ এবং আমি এই ছেলেটার কথা বলবো, যতবার গাড়ি কিনে ও বারবার এসে আমাকে সালাম করে যে স্যার আমি এটা করছি, স্যার আমি এটা করছি। দেখেন গত পরশু কিন্তু দুইজন তরুণ উদ্যোক্তা, তারা হাজব্যান্ড এন্ড ওয়াইফ, তারা কিন্তু, আমি একটু অবাক হইলাম, তারা আমার মানে জাস্ট একটা হোম অফিসে এসে তারা দেখা করতে চাইলো। কেন? তখন স্যার একটা সুখবর দিব। কি স্যার, আমরা একটা গাড়ি কিনতে যাচ্ছি। তো এটা আমার কাছে মনে হয় যে একটা বিরাট ব্যাপার, যে এই যে উদ্যোক্তাদের সাকসেসটা, উদ্যোক্তারা কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে একটা মানে যেটাকে আমরা বলি যে সব লোক কিন্তু লিডার হয় না, সব লোক কিন্তু চেঞ্জ মেকার না, সব লোক কিন্তু ইনোভেটিভ না। কিছু লোক সারাদিন শুধু চিন্তা করে, সারাদিন সে থিওরি দিয়ে যায়, সে কিন্তু ডুয়ার্স না। সে শুধু প্রবলেম দেখে সে সলভ করতে পারে। উদ্যোক্তা কিন্তু প্রবলেম দেখে সেটাকে সলিউশন দেয়। সো এদের সংখ্যাটা যখন সমাজে বেড়ে যাবে, তখন কিন্তু আমরা কথায় কথায় যেটা বলি যে আমরা সিঙ্গাপুর দেখতে চাই, আমরা পাশ্চাত্যের মতো উন্নতি করতে চাই, এটা কিন্তু উদ্যোক্তা শ্রেণী, উদ্যোক্তা মানসিকতা। এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, দূরবর্তী? প্রথম হলো যে আমার কাছে প্রথম যেটা মনে হয় যে আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইমপ্লিমেন্ট করার পিছনে কারণটাই হচ্ছে যাতে আস্তে আস্তে এটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা স্কুল কলেজে হয়। কারণ আমি একটু আগেও কিন্তু আমার উদাহরণে কিন্তু বলেছি যে আমার মা যদি ছোটকালে আমাকে ওইভাবে
পজিটিভিটি, টলারেন্স এগুলো যদি না শিখে যেত তাহলে আমি কিন্তু আজকে হয়তো বা এই লেভেলে নাও শিখতে পারতাম। কারণ এই বয়সে আসা কিন্তু শিখার নাই। তাহলে আমি কিন্তু এখনো মনে করি যেটা আমি আমার স্কুল কলেজগুলো কিন্তু এস্টাবলিশ করে আমি সেখানে প্রায় নিয়ে এসে কাজ করছি যে ছেলেমেয়েদের প্রিলিমিনারি স্টেজে ওদের উদ্যোক্তা মানসিকতাটাকে গ্র্যাব করার চেষ্টা করুন। কারণ এই বয়সে যদি করা যায় তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই তাদেরকে বড় উদ্যোক্তা তৈরি করা যাবে। কারণ ইউনিভার্সিটি লেভেলে আসলে আমি লক্ষ্য করছি তাদেরকে পরিবর্তন করা যায় না। তো সেই জন্য হচ্ছে কি যে এইটার পিছনে আমি বিশেষ করে ঢাকা চেম্বারে যখন আমি প্রধান প্রেসিডেন্ট হওয়ার পরে আমার কাছে মনে হলো আই গট এ ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মটাতে আমি ক্যাম্পেইনটাকে পপুলার করতে পারি। এবং থ্যাঙ্কস টু অ্যাগেইন অলমাইটি যে দেখেন আজকে কিন্তু প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকে কিন্তু এখন স্বীকার করে যে আমাদের স্টার্ট আপ তৈরি করতে হবে, ফান্ডিং করতে হবে, জি, জি, ক্রাউড জি। ফান্ডিং করতে হবে। এবং আমি যখন এটা দিয়ে রাষ্ট্রপতিকে দিয়ে যখন বলি যে আপনাদের এটা বলে তুমি আমাকে লিখে দাও, আমি এই বুঝি না, এইসব ভেঞ্চার কিছু বুঝি না। বাট দ্যাটস মানে আমাদের মানে প্রিভিয়াস রাষ্ট্রপতি হি ইজ এ ভেরি গুড মানে ভোকাল পারসন। তো উনি বলতে আমাকে ড্রাফট করে দাও, আমি পরে যদি ভালো হয় তাহলে আমি এটা ডিক্লেয়ার করবো। এবং আই থিঙ্ক হি ডিড ইট। তো এই কারণে এইটা আমার কাছে মনে হচ্ছে যে আমি যত বেশি উদ্যোক্তা তৈরি করতে পারবো তত বেশি কিন্তু আমি এই সমাজে কন্ট্রিবিউট করতে পারবো। কারণ সমাজে হয়তো অনেকে আমাকে বলে যে আপনি রাজনীতি করলে অনেক হচ্ছে, ভাই রাজনীতি করলে আমি কন্ট্রিবিউট করতে পারবো না। রাজনীতি করতে হলে আমাকে সারাদিন অনেক রকমের উল্টাপাল্টা কথা বলতে হবে। কিন্তু আমি যদি উদ্যোক্তা তৈরি করতে পারি একেকজন তাহলে অনেক বড় বড় হ্যাঁ, চেঞ্জ নিয়ে আসতে তাহলে পারবে। হচ্ছে কি তারা যে চেঞ্জটা নিয়ে আসবে সেই চেঞ্জটা কিন্তু রাষ্ট্রের উপকার হবে। কারণ এক্স্যাক্টলি। আমি যদি আজকে যদি উদ্যোক্তা না হইতাম তাহলে আমি কি হইতাম? যেমন আমি হয়তো অনার্স কমপ্লিট করে বিসিএস দিয়েছিলাম। বিসিএস এ কিন্তু আমার হলো। বাট আমি হয়তো ভালো ক্যাডার পাইনি বলে আমি কিন্তু পরে মাস্টার্সে দিয়ে গেলাম। আবার একটা ব্যাংকেও চেষ্টা করলাম, ব্যাংকও হলো। এখন আমি জাস্ট গত সপ্তাহে আমার এক বন্ধুকে বলছি যে আমার ক্লাসমেট, আমি দেখো তুমি আমি একই ব্যাংকে কিন্তু প্রফেশনাল অফিসারে জয়েন করতে চেয়েছিলাম। তুমি করলা, আমি ব্যবসায়ী চলে আসলাম। তো আজকে তুমি কিন্তু ওখানেই আছো। তুমি কিন্তু খুব বেশি দূর যেতে পারো নাই। তো এখন কি হচ্ছে আমি ব্যবসায়ী হিসেবে চলে আসার কারণে আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক লোকের কর্মসংস্থান করার সুযোগ করে দিয়েছে আল্লাহ আমাকে। তো এই জন্য মনে হচ্ছে যে উদ্যোক্তাদেরকে যদি আমরা একটু প্রপার ওয়েতে আইডেন্টিফাই করতে পারি, আমি আবারও বলছি উদ্যোক্তা কিন্তু সবাই হইতে পারে না। উদ্যোক্তা হইতে পারে তারাই যারা অ্যাডাপ্টেবল মেন্টালিটি, গ্রোথ মাইন্ডসেট যাদের আছে। আমি যেমন মনে করেন যে একটা মজার ব্যাপার শেয়ার করি। এইবার নববর্ষে আমি একটা স্ট্যাটাস দিলাম এবং আমার স্ট্যাটাসটা কিন্তু আমি লোক যে একটাই লোকও বুঝতে পারে নাই, নট এ সিঙ্গেল ওয়ান। কিভাবে আমি স্ট্যাটাসটা দিলাম যে আমরা পুরাতন বছরে যা শিখেছি তা আনলার্ন করি, রিলার্ন করি, রিবোর্ট করি এবং আপস্কিল করি। কিন্তু দেখেন সবাই কিন্তু ওই হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আই থট দ্যাট সামওয়ান শুড রাইট ইট ডাউন। ইয়েস স্যার, আমরা একজন বা দুইজন মনে হয় পজিটিভলি বুঝতে পারছে, একদম সবাই বুঝে তা না। বাট আমার কাছে আমি এক্সপেক্ট করছিলাম অ্যাটলিস্ট একটা 10 থেকে 20 জন বা একটা 50 জন লোক আমার মেসেজটা বুঝতে পারবে। কারণ আমি তো আর 10 জনের মধ্যে হ্যাপি নিউ ইয়ার দেয়া, কারণ হ্যাপি নিউ ইয়ার তো কিছুই না। নিউ ইয়ার ইজ এ মেসেজ পার্ট নাই। অফ কাউন্ট, তাই না? পার্ট অফ কাউন্ট। মেসেজটা কি? মেসেজটা হলো আমরা পরিবর্তন হতে চাই, আমি আনলার্ন করতে চাই। যেমন আমি এখনো বলি আমি এখন অনেক জায়গা থেকে শিখি। কারণ আপনি একটু আগে কথার শুনে বলছিলেন যে শিখার মতো কোথায় শেখা যায়। শিখা তো আপনি প্রতি জায়গায় শেখা যায়। আপনি গাড়িতে শিখতে পারেন, আপনি বাজারে শিখতে পারেন, আপনি প্রত্যেকটা পয়েন্টে শেখার মতো আছে যে আমি এখানে এই কাজটা কেন ফেল করলাম, ইনি আমাকে কেন রেসপেক্ট করলো না, আমি কেন দোকানদারকে বুঝাইতে পারলাম না, দোকানদার কেন আমার সাথে খারাপ ব্যবহার করলো। তার মানে ডেফিনেটলি আমার অ্যাপ্রোচে কোথাও কোনো প্রবলেম থাকতে পারে, তাই না? তো এই জন্য হচ্ছে কি যে শিখার জায়গাটা সব জায়গায় আছে। এবং শিখার জায়গা থেকে আরেকটা বড় কথা হলো যে উদ্যোক্তা মানসিকতা লোকগুলোকে যদি আপনি একটু আনতে পারেন, হ্যাঁ। এবং একটু আমি সাপোর্ট করা এবং যায়। আমি একটা কথা অনেক জায়গায় উদাহরণ হিসেবে বলি যে আমার যে ছোট ভাই সে কিন্তু একটা উদ্যোক্তা মানসিকতা, সে উদ্যোক্তা হবে না, সে চাকরি করবে। আমি বলছি নো, তুমি উদ্যোক্তা হও, তুমি ভালো করতে পারবা। এবং তাকে কিন্তু ফোর্স করে উদ্যোক্তা বানিয়েছে এবং সে সাকসেসফুল। কারণ বিকজ আমি দেখছি ওর ভিতরে কিন্তু আমি যে জিনিসগুলো জানি একটা উদ্যোক্তার ভিতরে খুব কুইক ডিসিশন নেওয়া সে নিতে পারে এবং সে খুব চ্যালেঞ্জ নিতে পারে এবং সেই জন্য সে কিন্তু খুব ভালো করছে উদ্যোক্তা হিসেবে। তো এই কারণে আমার যেটা মনে হয় যে উদ্যোক্তাকে আমি কিন্তু বড় বলছি যে উদ্যোক্তা মানে একটা ব্যবসায়ী হইতে হবে, আমাকে সব ব্যবসা প্রতিষ্ঠান তা না হয়েও কিন্তু কেউ উদ্যোক্তা হইতে পারে, সামাজিক উদ্যোগ সোশ্যাল হতে পারে। উদ্যোগ। কারেক্ট। একজন ভালো মৌলবী যদি পাওয়া যায় সমাজে দেখেন তাহলে সমাজটা পরিবর্তন হয়ে যাবে। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন দুই একজন কিন্তু আসছে বলেই কিন্তু অনেকে তাদের বক্তব্য শুনতে চায়, কেন তারা রিয়েল কথাগুলো তুলে ধরতে পারে। কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু রং ডাইরেকশনে যাচ্ছে। তার মানে আমরা সমাজের প্রত্যেকটা লেভেলে যদি একজন একজন করে আমরা মানে পজিটিভ maker। চেঞ্জ মেকার যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে সমাজটা পরিবর্তন হয়ে যাবে এবং রিয়েল ইনফরমেশনটা আপনাকে দিবে। এখন আমার পবিত্র কোরআনে আমি যেমন বলি যে কোনো হুজুরের কাছ থেকে আমি আজ পর্যন্ত শুনি না, আপনি শুনছেন কিনা আমি জানি না, যে কোরআনে আল্লাহ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সময়কে। শুধু অলস না, আপনি 3টা জায়গায় 4টা জায়গা আমারই চোখে পড়ছে যে সময়কে তোমরা মূল্যায়ন করো।
এবং আল্লাহ রাগ করে বলছে না, তুমি কালকে বেঁচে থাকবা, তুমি কিভাবে জানলা? কাজটা আজকের কাজটা আজকেই করে ফেলো। এটাও কিন্তু সময়ের কথাই আল্লাহ বলছে, যে তুমি আজকের কালটা কালকের জন্য ফেলে রেখো না। তো যার কারণে ব্যাপারটা হচ্ছে, কিন্তু এগুলো দিয়ে দেখেন আমার কিন্তু মাওলানা বা যারা আমরা বলি যারা সমাজ পরিবর্তনের জন্য কাজ করে, তারা করে না। তো এই জায়গায় যদি গবেষণা করতে, আবার আল্লাহ কোরআনে বারবার কি বলছে, গবেষণা করো, গবেষণা করো। তার মানে আল্লাহ কিন্তু অনেক কৌতুক করছে। আপনি খেয়াল করেন, কোরআনে কিন্তু অনেক কৌতুক রেখে দিছে। বলছে যে এটা আমি তোমাদেরকে বললাম না, তোমরা একটু গবেষণা করো। কিন্তু আল্লাহ কিছু জায়গায় কিন্তু খুব বোল্ডলি বলছে, ঠেকাও তোমার জীবন, বাঁচো দেখি দেখি, ঠেকাও, পারবা না, তোমাকে যেতেই হবে। তার মানে যেখানে আল্লাহ কিন্তু প্রচন্ড স্ট্রং, সেখানে কিন্তু মেসেজ দিয়ে দিছে তুমি পারবা না। তো যেই কারণে আমি ওইটাই বারবার বলবো যে উদ্যোক্তার মানসিকতার লোকগুলোকে আমরা সবাই, আমি অনেক সময় আমি আমার শিক্ষকদেরকে সবাইকে বলি যে আপনারা রাস্তায় হয়তো লিফটে একটা উদ্যোক্তাকে পেয়ে যেতে পারেন, বলার অপেক্ষা রাখে না। আমি আমার বাসায় হোটেল এন্ড ট্যুরিজমের একটা গ্রুপকে আমার বাসার একটা ক্যাটারিং সার্ভিস আনলাম, যেই ছেলেটা সবচেয়ে ভালো বিহেভ ছিল। আমি যখন একটা রেস্টুরেন্ট বিজনেসে নামলাম, আমি বললাম যে ওই ছেলেটা কোথায়? বলে ও তো স্যার ইউরোপের একটা ভালো প্রতিষ্ঠানে জব পেয়ে গেছে। আমি ও তো পাবেই। বলে কিভাবে স্যার? আমি বিকজ ওর অ্যাপ্রোচ ইজ আনবিলিভেবল গুড। আমি দেখছি এবং আমি তাকে খুঁজে বেড়াচ্ছি, আমি তার নাম জানি না, তার স্মাইলিং ফেস, আমি বলছি যে একটা স্মাইলিং ফেস ছেলে ছিল। হ্যাঁ স্যার, ওইটা ও স্মাইলিং ফেস। তো দ্যাট মিনস আপনার ভালো বিহেভও কিন্তু একটা উদ্যোক্তার বড় অস্ত্র বা বড় অপরচুনিটি। আলহামদুলিল্লাহ, আমরা খুবই এনজয় করলাম আপনার টোটাল জার্নি, টোটাল লেসনগুলা। সো আমরা লাস্ট আমাদের দর্শক যাদের মধ্যে অনেকে হয়তো উদ্যোক্তা হতে চায়, অথবা উদ্যোক্তা অ্যাটিটিউড তো সবারই দরকার, তাদের জন্য ফাইনাল কোনো মেসেজ যদি আপনার থাকে? ওয়েল, আমার ফাইনাল মেসেজটা হচ্ছে, যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে একটু নিজেদেরকে শর্ট অ্যানালাইসিস করতে হবে। প্রত্যেকটা মানুষের কিছু স্ট্রংনেস থাকে, প্রত্যেকটা মানুষের কিছু উইকনেস থাকে, প্রত্যেকটা মানুষের কিছু অপরচুনিটি থাকে, কিছু থ্রেট থাকে। তো থ্রেটটা হলো কি, আমি খুব রেগে যাই, আমি বিশ্বাস করি না, আমি আলটিমেটলি পকেটে 100 টাকা রাখলে একটু পর আমি দেখি টাকাটা আছে কিনা, তার মানে আমি রিস্ক নিতে পারি না। এই অ্যানালাইসিসগুলো নিজের করা উচিত। আমি কথা বলার সময় কতটুকু কথা অন্যের শুনতে পারি, এটা কিন্তু যাচাই করা উচিত। কারণ আমি যদি শুধু নিজেই কথা বলি এবং আমি যদি মনে করি আই এম এ ভেরি গুড অ্যাপ্রোচ টকার বা ভালো স্পিচ দিতে পারি, এটা কিন্তু সবাইকে আমার স্পিচ শুনছে। মানে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে নিজেদেরকে ইভ্যালুয়েট করতে হবে। ইভ্যালুয়েট করার পরে যদি মনে হয় যে না, আমি অ্যাকসেপ্টেবল, এবং অ্যাকসেপ্টেবলটা কিন্তু ঘর থেকেই হয়। আমার ভাই বোন আমাকে বিশ্বাস করে না, হাউ ক্যান আই লাইক টু বিকাম এ এন্টারপ্রেনার? যেখানে ভাই বোন আমাকে বিশ্বাস করে না, বাবা মা আমার প্রতি কনফিডেন্স নাই, হাউ ক্যান ইউ থিঙ্ক ইউরসেলফ দ্যাট ইউ ক্যান বিকাম এ এন্টারপ্রেনার? এটা আমি মনে করি না। সামথিং রং। এটা নিজেকে বুঝতে হবে যে আমার বাবা মা আমাকে ট্রাস্ট করে, আমার ভাই বোন আমাকে ট্রাস্ট করে, তারা আমাকে কনফিডেন্স নিচ্ছে, আমার ফ্যামিলি আমাকে ভ্যালু দিচ্ছে, তাহলে বুঝতে হবে যে নো, আই হ্যাভ এ কনফিডেন্স ইন্টারনালি অ্যান্ড মাই ফ্যামিলিক্যাল ভ্যালুজ। আমার বন্ধুরা আমাকে ট্রাস্ট করে, তার মানে ডেফিনেটলি, বন্ধুরা বলে ও ওদের হবে না। তো এই জিনিসগুলো কিন্তু আমরা ঘরে বন্ধু বান্ধব চলার পথে আমরা আইডেন্টিফাই করতে হবে। আমি রাস্তায় একটা লোক খারাপ ব্যবহার করে আমি খেপে গেলাম, কিন্তু রাস্তায় যেই লোকটা খারাপ ব্যবহার করে, এই লোকটা কিন্তু আমার বন্ধু হতে পারে, এই লোকটা আমার ব্যবসায়িক জীবন পরিবর্তন করতে পারে। এই লোকটা আজকে আমার সাথে খারাপ ব্যবহার করছে, এই লোকটাই হয়তো আমার ফান্ডিং অপরচুনিটি দিতে পারে। এই লোকটাই হয়তো কালকে এসে আমার বিজনেস প্রতিষ্ঠানের সমস্ত অর্থায়ন করে বলতে পারে যে আমি তোমার পাশে আছি। সৌর ভাই, আমরা তো আলোচনার প্রায় শেষের দিকে আছি। তো আমি ২ টা কুইক কোয়েশ্চেন করতে চাই। নাম্বার 1 হচ্ছে, অনেকগুলা প্রশ্ন করলাম আমি। বাট মনে হলো যে আপনি তো জীবনে অনেক ইন্টারভিউ দিয়েছেন, অনেক প্রশ্ন ফেস করছেন। এমন কোন প্রশ্ন কি আপনি মনে, মনে আশা করেন যে কেউ করুক, বাট এই জীবন কেউ করে নাই? এরকম কোন প্রশ্ন কি আছে? ওয়েল, এটা আমার মাঝে মধ্যে মনে হয় যে ট্যাক্স নিয়ে কিন্তু কেউ কোশ্চেন করে না। কারণ আমাদের যে হ্যাঁ। সমাজ ব্যবস্থায় ট্যাক্স, যেটা আমি মানে যখন আমি লিডারশিপ পজিশনে ছিলাম, আমি সব জায়গায় কিন্তু কথা বলতাম যে ট্যাক্স নিয়ে কিন্তু সাংবাদিকরাও কোনো কোশ্চেন করে না, ট্যাক্স নিয়ে কোনো রিকগনাইজও করে না। যেমন কারা ট্যাক্স দিচ্ছে, কারা সমাজে কন্ট্রিবিউট করছে, এটা কিন্তু আমি প্রায়ই ফিল করি যে এটা কেন না। কারণ আপনার যদি সমাজটাকে পরিবর্তন করতে হয়, তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স নেট বাড়াইতে হবে। এবং যেটা আমি একসময় যখন আমাদের প্রয়াত আবুল মাল আব্দুল মুহিতকে বললাম, উনি বলল যে, আমি ওনাকে বলছিলাম দেখেন অ্যাটলিস্ট 60 লাখ ট্যাক্স পেয়ার হইতে হবে, ট্যাক্স নেট হইতে হবে। উনি আমার বলে কি আপনি কি পাগল হয়েছেন? আমার এখন মাত্র আছে 28 লাখ, তার ভিতরে দেয় মাত্র 11 লাখ 12 লাখ লোক, আর আপনি বলতেছেন 60 লাখ লোক। তো দেখেন আজকে কিন্তু 60 লাখ পার হয়ে গেছে। এটা কিন্তু বেশি দিনের কথা না, কারণ আমি তো ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট ছিলাম বেশি দিন আগে না। তো এখন ব্যাপার হচ্ছে যে ট্যাক্স নেটটা, বা আমি এটাও যেমন আপনার লিডারশিপের ভিতরে কিন্তু এটাও একটা ফ্যাক্টর ছিল। আমি কিন্তু স্বচ্ছতার কথা বলছেন। প্রথম থেকে আমার লোককে বলছি, দেখো আমার একটা সিঙ্গেল পেনিও তোমরা ট্যাক্সে ভাগে দিবে না। আমার ব্যাংকে যা টাকা রাখি ট্রানজাকশন, এবং তোমাদের কাছে টাকা রাখি এই কারণেই, কারণ আমার কাছে রাখলে আমি হিসাব দিতে পারবো না। আপনি তখন কিন্তু আমি বলছিলাম যে আমি টাকা আমার কাছে রাখি না, আমি আমার কাছে রাখলে আমি হিসাব জানা, তোমাদের কাছে রাখলে তোমরা হিসাব রাখবা, সেই হিসাবটা ট্যাক্সে দিবা। কারণ ট্যাক্সটা যদি আমি লুকাই, তাহলে প্রবলেমটা হচ্ছে কি বিজনেস এবং লিডারশিপ কিন্তু স্বচ্ছ হয় না।
তো ওই কারণে হ্যাঁ, আমাদের দেশে ট্যাক্সেরও প্রবলেম আছে, আমি সেদিকে যাচ্ছি না, সেটা গেলো আবার কয়েক ঘন্টার প্রশ্ন। কিন্তু বাট এগেইন আপনাকে বেসিক নিডটা কিন্তু ট্যাক্সের প্রতি সবার থাকতে হবে। এটাও কিন্তু আমি মনে করি এন্টারপ্রেনারদেরকে এবং অন্যদেরকে যারা সমাজে, আমি ভালো ভালো কথা বলছি সমাজে, আমি সমাজকে এই করে ফেলবো সেই কিন্তু আমি ট্যাক্স দিচ্ছি না, হুম, হুম। তাহলে আমি রাষ্ট্রকে ঠকাচ্ছি, কারণ জি, রাষ্ট্র জি, তো আমাকে কিছু বেনিফিট দিচ্ছে, এটা তো আমি অস্বীকার করতে পারবো না। জি। এই কোশ্চেনটা আমি দেখছি কেউ করে না। না ঠিক আছে, যাক করা হয়ে গেল। আর সেকেন্ড যেটা করতে চাই যে ধরেন আপনি কোনোভাবে আল্লাহ তাআলা জানাই দিলেন মাত্র আর ১ দিন বাঁচবেন। তাহলে এই ১ দিন কি করতে চান? ওয়েল, এটা একটা খুব কঠিন প্রশ্ন। আমার কাছে মনে হয় একজন মুসলমান হিসেবে আমি খুব সতর্ক থাকার চেষ্টা করি যাতে আমার যেকোনো সময় মৃত্যু হতে পারে। সো আমার যাতে কারো কাছে লায়াবিলিটিসটা না থাকে, আমি এটা নিয়ে খুব সতর্ক। তো লায়াবিলিটিসটা একটা বড়, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে আল্লাহ কিন্তু বলছে অনেক কিছু তোমাকে মাফ করে দিবে, কিন্তু বান্দার হক। কারো বান্দার হকটা। তো আমি আসলে সবসময় খুব সতর্ক থাকি বান্দার। আমি অলওয়েজ অনেস্টলি বলি, আল্লাহর কাছে বারবার বলি যে আল্লাহ আমাকে যদি ভুল করতে পারি হয়তো কেউ আমার কাছে টাকা পাবে। হুম, হুম। সো আমাকে একটু স্মরণ করে দিও। আমি এটা এই একটা জিনিস আমি সবসময় ভয় পাই। তো সো ফার যখনই মনে পড়ে কোথাও পড়ে আমি কিন্তু অনেক সময় চেষ্টা করি যে এটা আমি রিকভার করার জন্য, এবং আমি আমার লোকদেরকে এটা বলি যে সুতরাং যদি আমি এই মেসেজটা পেয়ে যাই যে হ্যাঁ আর একদিন আমি বেঁচে থাকবো, তাহলে আমি ওইটাই চেষ্টা করব যে আমার কোন কোন জায়গায় আমার দেনা পাওনাটা আছে যাতে আমার এই টাকা আমাকে ব্লক না করে। কারণ আমার ভয়টা হচ্ছে একটা জায়গায়, কারণ আমি জানি অন্য জায়গায় হয়তো পাল্লা দিলে আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ পাল্লাতে আমার প্রবলেম হবে না, কিন্তু এই হকের ব্যাপারটা যেহেতু জানি যে আল্লাহ নিজেও এটা ক্ষমা করবে না। আর সবচেয়ে বড় কথা যেহেতু একটা জিনিস তো আপনি নিজেও জানেন, অ্যাজ এ প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আল্লাহ তো নিজেও সবসময় মন, মানে আমরা যেটা করি সেটা কিন্তু আল্লাহ আগে থেকে কিন্তু জেনে যায় বা জানে, হুম, বা আল্লাহ ভিতরটাও কিন্তু রিড করতে পারে। হুম, কারণ এখন কম্পিউটার রিড করতে পারে, আপনি তো নিজেও জানেন যে এখন অলরেডি মানুষকে তো আল্লাহ রিড করছি তার সিস্টেমের মাধ্যমে। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আমি যদি মানে আর একদিন বেঁচে থাকি তাহলে আমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমার যাতে কোনো ধ্যানপড় না থাকে। এটা এই একটা জিনিস আমি সবচেয়ে বেশি, যারা আমার সাথে কাজ করে তারাও জানে আমি ভেরি কেয়ারফুল। এবং এই যে আমি লোন কোথাও অফকোর্স বিজনেসের জন্য আমাকে লোন নিতে হয়, এখানে কিন্তু আমি খুব সতর্ক থাকি, আমি সবাইকে জানিয়ে দিই, আমার ফ্যামিলি মেম্বারদেরকে আমি ইনভলভ করি যে আমি কোথায় কোথায় লোন নিচ্ছি, তারা যাতে জানে। এবং আপনি শুনলে অবাক হবেন যে হয়তো আমার ফ্যামিলি মেম্বাররা কিন্তু আমার সমস্ত ফোন, আমার সমস্ত ব্যাংক, এভরি ইনফরমেশন তারা জানে। এটাও আমার একটা কারণ হচ্ছে যে আই ডোন্ট নো হাউ লং আই উইল বি সারভাইভ। সো তারা যদি না বলে বাপ তো চলে গেল, আমরা তো কিছু জানিয়ে গেল না, এবং এভরিথিং ইজ দে নো ইট। আরেকটা ছোট্ট প্রশ্ন, এটা মাঝখানে করব ভুলে গেছিলাম। সেটা হলো যে ধরেন আপনাকে একটা দ্বীপে পাঠায় দেওয়া হলো নির্বাসনে। জাস্ট ৩ টা বই নিতে পারবেন এবং ওখানে আর ইন্টারনেট অ্যাক্সেস নাই, অন্য কিছু নাই। কোন ৩ টা বই আপনি এতে নিয়ে যেতে অবশ্যই চাইবেন? আমি প্রথমেই আমি কোরআনকে নিব। আচ্ছা। কোনো অল্টারনেট নাই। বাট আমি হুম, অবশ্যই এটাও বলবি কোরআনের সাথে, সাথে আমাকে কোরআনের কিন্তু অর্থ নিতে হবে। হুম, হুম। কারণ ২ যেহেতু টা মিলে আমি একটা বই ধরলাম। হ্যাঁ, আমি হ্যাঁ, ২ টা মিলে আমি একটা বই। আর ২য় যদি বই বলেন তাহলে আমার কাছে যেটা মনে হয় যে সেটা হলো বুখারী শরীফ। হুম, আমি মানে অর্থাৎ নবীজির মানে হাদিসগুলো আমি জানতে চাই। আর নবীজির ৩য় বই হলে আমি নবীজির লাইফটা জানতে চাই। কারণ আমার কাছে মনে হয় ৩ টার বাইরে আল্টিমেটলি আমার, কারণ একটা প্র্যাকটিক্যাল মানুষ তার লাইফস্টাইলে হুম, অল্প সময়ের ভিতরে যা দেখে গেছে এটা কিন্তু এনাফ। হুম, সো আমার কাছে মনে হচ্ছে ৩ টা বই, কোরআন, ওনার যে রেখে দেওয়া যে বাণী বা যেটাকে আমরা হাদিস বলি, এবং আর হচ্ছে সিরাত। ওনার জীবনী। জাস্ট ওনার হুম, যে লাইফস্টাইলটা, এটা আমার কাছে মনে হয় যে, কারণ অনেকে অনেক কিছু না জেনে আমরা নবীকে দোষারোপ করি। এটা হুম, আমারও খুব খারাপ লাগে যে অনেক সময় অনেকে হয়তো বলে উনি এটা করলেন কেন, ওইটা করলেন কেন? হুম। কিন্তু কেন উনি করলো ওইটা কিন্তু জানে না। কনটেক্সট না জানলে তো আসলে কনটেক্সটটা না জানলে কিন্তু অনেক সময় অনেক কিছু জানে না। তো হুম, এইটা আমার কাছে মনে হয় যে আমিও একটা সময় কিন্তু অনেক ব্যাপারে কিউরিওসিটি ছিল। যে উনি এটা কেন করলেন? তখন কিন্তু আমি জানার পরে এনালাইসিস করার পরে দেখলাম হি ওয়াজ রাইট। উনার হুম, জায়গায় হইলেও হয়তো অনেক ভালো লোক একই কাজই করবে। হুম, হুম। তো এই ৩ টা জায়গায় আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি সলিউশন গুলো পাওয়া যায় আরকি। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই যে আলোচনাটা হয়েছে এখান থেকে অনেক বেশি উপকৃত হয়েছেন। এট লিস্ট আমি এটা বিলিভ করি। আমরা খুব মন্ত্রমুগ্ধের মতো সবুর ভাইয়ের লাইফের স্টোরি, তার যেখান থেকে যে লেসনটা পেয়েছেন যেগুলো আমাদের সাথে শেয়ার করলেন আমরা শুনলাম। এবং ১ম এ আমরা যে ঘোষণাটা দিয়েছিলাম সেটা আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে এই পুরো আলোচনা থেকে আপনারা কি শিখলেন সেটা আমাদের YouTube এর কমেন্ট সেকশনে লিখবেন এবং সেখান থেকে যারা খুব ভালো লিখবেন অন্তত ৩ জনকে আমরা পুরস্কৃত করতে চাই। সো এই উদ্যোক্তা নিয়ে সবুর ভাইয়ের যে ভিশন, যে উদ্যোক্তা এমন মানুষ যারা প্রবলেম দেখে জাস্ট সমালোচনা করে না, প্রবলেম দেখে জাস্ট বসে থাকে না, অন্যকে দোষ দিয়ে পার পেয়ে যেতে চায় না, বরং তারা নিজের থেকে উদ্যোগ নিয়ে এটা সমাধান করতে চায়। তো সেই ধরনের মানসিকতা পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়ুক, নিশ্চয়ই বাংলাদেশ তখন অন্যরকম হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।